প্রিয় প্রণয়নী সিজন 2 লিখেছেন নাবিলা সৈয়দ। পর্ব 47-এর প্রথম অংশ। শাহিদ খান এক জীবন গণ্যমান্য ডাক্তার ছিলেন। জীবন ছিল তার সহজ। যে টাকা আয় হতো তা চলে যেত পরিবারের ভরণ পোষণে। পরিবারের সবার বড় হওয়ায় তার ঘাড়ে ছিল দায়িত্ব অনেক। একদিনে এই পাওয়া নয় তার। অনেক খেটে ভদ্রলোক এসেছেন এলিট পর্যায়ের মানুষের মধ্যে। যখন তিনি সদ্য ইন্টার্নশিপে, তখনই কথা পাকাপাকি হয়ে যায় ব্রাহ্মণবাড়ীয় মধ্যবিত্ত পরিবারের এক মেয়ের সাথে। বিয়ের পর কাটে নির্ভেজাল 2 বছর। হঠাৎ করে শাহেদ খানের মাথায় ভূত চাপে সিলেট আসবেন বেড়াতে। সেই আশায় এসে আর ফিরে গেলেন না নিজের দেশের বাড়িতে। খুঁটি গাড়লেন সিলেটের মাটিতে, বসতি গড়ে তুললেন নিজের। ততদিনে ছোট ভাইয়েরাও পড়াশোনা করে তার দায়িত্বের বাইরে চলে গেছে, তাই কোনো সমস্যা হলো না। সিলেট থাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকলো না শাহেদ খানের। একই সাথে বন্ধুত্ব করলেন। বন্ধুত্বের বিস্তৃত এতটাই ছিল যে সৈয়দ হেলাল আহমেদ যখন বিদেশ পাড়ি জমালেন, তিনিও উদ্গ্রীব হলেন পাড়ি জমাতে। তখনও অবিবাহিত ছিলেন সৈয়দ হেলাল আহমেদ। সাল কতই হবে, 1990-এর আশপাশ। বন্ধু ফিরে আসলেন 5 বছর পর। অনেক পাত্রী দেখা হলো তার জন্য। কোনো না কোনো কারণ দেখিয়ে তিনি না করে দিতেন পাত্রীকে। লিপি বেগমকে যেদিন দেখতে যাবেন, মেহরুন্নেসা ঠেলিয়ে ধাক্কিয়ে সকালে পাঠাতে পারলেন না মেয়ে দেখতে। সন্ধ্যার আগ মুহূর্তে গেলেন পাত্রের বাড়িতে, নাসির সাহেব ও হেলাল সাহেব দুজনে মিলে। তখন আবার বিদ্যুৎ ছিল না। অন্ধকারে শ্যামলা লিপি বেগমকে দেখে মনে ধরল তার। নাসির সাহেবকে যখন শুধালেন, ভালো লেগেছে? নাসির সাহেবের উত্তর ছিল, আপনি সংসার করবেন, আপনার পছন্দ হলেই হবে। এরপর দারুণ আয়োজনে হেলাল আহমেদ আর লিপি খানের বিয়ে হলো। মাত্র 11 মাসের মাথায় স্ত্রীকে নিজের কাছে নিয়ে গেলেন তিনি। সেটা দেখে আরও বেশি উদ্গ্রীব হলেন শাহেদ খান। নিজের মনোবাসনা বন্ধুর সামনে তুলে ধরতেই হেলাল সাহেব বললেন, চেষ্টা কর, আমি পাশে আছি। ভবিষ্যৎ বাচ্চাদের সুন্দর এক ভবিষ্যতের জন্য দৃঢ় মনোবল তৈরি করে কাজে লেগে গেলেন। দীর্ঘ 2 বছরের ক্লান্তিহীন পরিশ্রমের পর এক খরা পড়া জুলাইয়ে তারা তাদের গন্তব্যে পা বাড়ালো। তখনও সন্তানের মুখ দেখেননি স্বামী স্ত্রী। ততদিনে বিদেশে থাকা হেলাল সাহেব ও লিপি বেগমের কোল জুড়ে ফুটফুটে এক শিশু জন্মেছে। নাম রাখা হয়েছে তার সৈয়দ জাইন হেলাল। আরও 2 বছর সন্তানহীন কাটার পর 1999 সালের 13ই মার্চ এক ছেলে শিশুর জন্ম হলো। সদ্য নবজাতকের নাম নির্ধারণ করা হলো মাহাদি হেসান খান। মাহাদির জন্মের ঠিক 6 মাস পর জন্ম হলো হেলালের ঘরের এক পুত্র। দিনটি ছিল 1 সেপ্টেম্বর। কোলে করে মাহাদিকে নিয়ে দেখতে গেলেন ছেলেটাকে। ফুটফুটে জন্ম নেওয়া সেই সদ্য শিশুটির নাম রাখা হলো সৈয়দ আরশ হেলাল। ধীরে ধীরে ছেলেগুলো বড় হতে লাগলো। এখন বয়স তাদের কত? 25 হয়ে 26-এ পা রাখছে। 2 দিন পর বিয়ে দেবেন ছেলের। তারপর নাতি নাতনির মুখ দেখবেন। এই পর্যায়ে নিজের চিন্তার ইতি টেনে নিলেন শাহেদ খান। ছেলে তো বিয়ে করতেই চায় না, নাতি নাতনি আসবে কিভাবে? শাহেদ খানের মতামতে যত তাড়াতাড়ি ছেলে মেয়েদের বিয়ে হবে, তত তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখবেন তিনি। তারাও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। অতঃপর তাদের বিয়ে হয়ে তাদেরও সন্তানাদি দেখবেন। তাদেরও বিয়ে দেখে নেবেন মরার বয়সে। আর বিয়ে করতে না চাইলে ব্ল্যাকমেইল করবেন ইমোশনালি। আর বাঁচবে কতদিন বলে। কিন্তু সেই ইচ্ছে এক বালতি জল ঢেলে বসে আছে মাহাদি। হয়তো এই ছেলের এমন দেরি করে বিয়ের জন্য উনি ইমোশনালি ব্ল্যাকমেইল করতে পারবেন না। এই নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেলেন ভদ্রলোক। গালে হাত রেখে খাবার টেবিলের চিন্তায় এত ডুবে গেলেন, ভুলে গেলেন তিনি মাহাদির দিকে তাকিয়ে আছেন নিষ্পলক। মাহাদিকে বিভ্রান্ত মুখে তাকিয়ে থাকতে দেখে বাবার হাতে ধাক্কা দিল অনিকা। অমনোযোগী থাকায় মেয়ের ধাক্কায় তড়িৎ নড়ে চড়ে উঠলেন শাহেদ খান। যখন টের পেলেন ছেলের দিকে এতক্ষণ হাঁ করে তাকিয়েছিলেন, তখন দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, বিব্রত করার জন্য দুঃখিত। মাহাদি ফর্ক দিয়ে অ্যাপেলের টুকরো মুখে দিতেই আবারও নিজের উপর বাবার পলকহীন দৃষ্টি পেতেই তড়াক করে ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো। ভ্রু উঁচিয়ে শুধালো, কি? শাহেদ খান কি একটা ভেবে হু হু করে হেসে উঠলেন। বললেন, তোমার মধ্যে আমি হেলালের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। মাহাদি ভ্রু উঁচিয়ে জানতে চাইল কি প্রতিচ্ছবি দেখছেন। তিনি সেটার উত্তর না দিয়ে জিজ্ঞেস করলেন, বিয়ে করবে কবে তুমি? বয়স তো অনেক হয়েছে। মাহাদি চুপচাপ খাবার খেতে ব্যস্ত হলো। উত্তর দিল না। যখনই বিয়ের কথা তোলা হয় সে নিশ্চুপ হয়ে যায় এভাবেই। অনিকা ভাইয়ের নিশ্চুপতার রেশ টেনে ধরে হাসল। বলল, ও ওই মেয়েকে পছন্দ করে মনে হয়। শাহেদ খান কপালে ভাঁজ ফেললেন। প্রশ্নাতীত স্বর ওনার। কোন মেয়ে? ওই তো সৈয়দ বাড়ির গুলুমুলু রসমালাইয়ের মতো দেখতে মেয়েটা। মাহাদি তড়াক করে বোনের দিকে তাকালো। দরাজ গলায় শাসালো, অনিকা,
ফালতু বকবে না। শাহেদ খান ছেলেকে ধমকে ওঠেন। তুমি চুপ করো। বলো মা, কি বলছিলে? অনিকা গদগদ করে উঠে বলল, দেখেছো বাবা, আমি বলার পূর্বেই ও বুঝে ফেলেছে। তার মানে কি, ও ওকে পছন্দ করে। আমি বলি কি, তুমি ওই সুন্দর দেখতে মেয়েটাকে বাহাতির পুকুরে নিয়ে আসো। সবার ভেতরে নম্র ভদ্র ওই মেয়েটা। অনিকার কথা শেষ হতেই নাক ফুলিয়ে শ্বাস ফেলল সে। রগরগে কণ্ঠে একটা কথা বলতে গিয়ে মুখের ভেতর দলা বাঁকানো কথা ফসকে বেরিয়ে আসলো। ওই বাড়ির সব মেয়েদের নাক দিয়ে বাচ্চাদের মতো সর্দি পড়ে, আর ওই মম মেয়েটার সারা বছরই সর্দি লেগে থাকে। তাছাড়া বয়স 20-এর গোড়ায়, কিন্তু এখনও ভাইদের কোলে চড়ে ঘুরে বেড়ায়। ওপর থেকে নিচ পুরাই ন্যাকামিতে ভরপুর। কথা শেষ হতেই ভিক্টর ভয়েস রেকর্ডার অন করলো। মাহাদির কানে নিজের শব্দগুলো যেতেই চোখ রাঙিয়ে দেখল ভিক্টরকে। শক্ত কণ্ঠে আদেশ দিল, ডিলেট দাও ভিক্টর, এই কেমন অভদ্রতা। অনিকা নিষেধাজ্ঞা জারি করল, বলল, ভয়েসটা আমাকে পাঠাও। মাহাদি মোবাইল ছিনিয়ে নেওয়ার আগেই ভয়েসটা পাঠিয়ে দিল ভিক্টর অনিকার নাম্বারে। অনিকা ভাইয়ের পানে চেয়ে ঠোঁট উঁচিয়ে শ্লেষ করে হাসল, বলল, ওই বাড়ির সুফির কাছে এই রেকর্ডটা পাঠাবো। আরও ভাইরাস হয়ে ব্রেকিং নিউজের মতো পুরো পরিবারে খবর ছড়িয়ে দিবে। সুন্দর হবে না ব্যাপারটা? মাহাদির রাগে চেঁচিয়ে উঠল, আপু, ওকে বলো লিমিটে থাকতে। শাহেদ খান শ্রাগ করেন, উনি কিছু বলতে পারবেন না, যার মানে। রুমি খানের পানে তাকাতেই দেখলেন মা মিটিমিটি হাসছেন। অসহায় চোখে তাকিয়ে বলল, আম্মু। রুমি খান বললেন, যখন বলে ফেলেছ তখন তা মোকাবেলা করার সৎ সাহস রাখো। অনিকা, পাঠিয়ে দাও মাহাদির রেকর্ডটা। কথা শেষে রুমি খান শব্দ করে হেসে ফেললেন, সাথে শাহেদ খানও। সারাদিন এক জায়গায় খুঁটির মতো দুহাত পেছনে রেখে দাঁড়িয়ে থাকা ভিক্টরেরও ঠোঁটে হাসির দেখা গেল একটু। মাহাদি হতাশ চোখে মুখে দেখল পরিবারের সবার মুখ। কারো গতিবিধি দেখে মনে হলো না ঢিলের দেওয়ার ধানটা আছে রেকর্ডটুকু। নুসরাত গাছের নিচে দাঁড়িয়ে দেখছে সূক্ষ্ম চোখে গাছটা। পাশে দাঁড়িয়ে আছে আহান। বোনের মনোভাব সে ধরতে পারছে না, তাই অনবরত জিজ্ঞেস করছে এখানে তারা কেন এসেছে। নুসরাত চোখ গাছের দিকে স্থির রেখে জিজ্ঞেস করল, নিউটন সূত্র আবিষ্কার করেছে কিভাবে? আহানের সরল উত্তর, গাছের নিচে বসে। আমিও সূত্র আবিষ্কার করতে এসেছি এখানে। আহানের ব্রু কুচকে গেল। নুসরাত আবার বলল, বাদুরের মতো ঝুলে নিউটনের মতো আবিষ্কার করব? বাদুর চোখ দিয়ে না দেখে কিভাবে নিজের পথ চিনে? আহানের ব্রু জোড়ায় ভাঁজ ছিল। আরও একটু পড়ল, নিউটন তো বাদুরের সূত্র আবিষ্কার করেনি। আপু তো ভুলভাল বকে যাচ্ছে। তাই শুধরে দিতে ভাষণ দিতে দিতে বলে উঠল, ইতালীয় বিজ্ঞানী লাজারো স্পালানজানি 1793 সালে প্রমাণ করেন বাদুর চোখ ছাড়াও শুনে পথ চিনে। কিন্তু এখানে তুমি নিউটন পেলে কিভাবে? নিউটন তো এটা বের করেনি। নুসরাত চোখ রাঙিয়ে তাকালো, খিটমিট করে উঠে জানতে চায়, তুই বেশি জানিস না আমি বেশি জানি? পিঠে মার পড়বে তাই মিনমিনিয়ে বলল, তুমি। তাহলে কে সঠিক? ব্রু উঁচিয়ে তাকিয়ে রইল সে। আহান মৃদু স্বরে বলল, তুমি আপু। নুসরাত কোমরে হাত দিয়ে দাঁড়ালো আরাম করে। গাছে কিভাবে উঠবে তা বুঝতে চেষ্টা করলো। আহানের একটু আগের বলা শব্দগুচ্ছ তার মনোপুত হয়েছে, তাই ধরে উড়াধরা কয়েকটা পিঠে দেয়নি। একটা ভুলভাল বক্ত পিচ্ছিটা, আর সে ধরেই পিঠে কয়েকটা বসাতো। গাছের দিকে দৃষ্টি নিবিষ্ট করে বলল, আমি গাছে উঠে বাদরের মতো দুপা দিয়ে ডাল চেপে ধরে উল্টা ঝুলে থাকবো, আর পড়ার সম্ভাবনা থাকলেই তুই দৌড়ে এসে আমি ধরে ফেলবি, বুঝেছিস? আহান মাথা নাড়ল। নুসরাত গাছ দু হাতে ধরে ডালে পা রেখে উঠতে উঠতে এমনি চেঁচালো, আহান রে, পড়ে যাচ্ছি, বাঁচাবন কে? আহান দৌড়ে এগিয়ে যেতেই নুসরাত হেসে উঠল, বলল, মজা করছিলাম, দেখলাম কতটুকু ভালোবাসিস আমায়। পরপর আবায় বলল, এক কাজ কর, আমার একটা ভিডিও বানা গাছে ওঠার, পরে আমাদের টিকটিক আইডিতে পোস্ট করে লিখিস বোনের অজান্তে তৈরিকৃত ভিডিও। আহান মাথা দুলিয়ে হ্যাঁ বলার পূর্বেই খানবাড়ির সম্মুখ হতে আরশের হেরে গলায় চেঁচানোর স্বর ভেসে এলো, কি হচ্ছে ওখানে? নুসরাত বিশেষ পাত্তা দিল না আরশকে। গাছের মুখ ডালে ওঠার চেষ্টায় রপ্ত থেকে বলল, কিছুই হচ্ছে না আরশ ভাই। আরশ গাছের মধ্যে চোখ রেখে আগায়, কণ্ঠে গম্ভীরতা এটে শুধায়, তাহলে তুই গাছের মধ্যে কি করতেছিস? নুসরাত হে হে করে আসলো, বলল, আসলে আরশ ভাই, কয়েকদিন যাবত আমার নতুন কিছু ট্রাই করার ইচ্ছে করছিল। নুসরাতের পুরো কথা শেষ হওয়ার আগেই আরশ বলে উঠল, তাই বলে গাছের মগডাল থেকে লাফ দিয়ে তুই নতুন কিছু ট্রাই করবি? নিচে নেমে আয় বেয়াদব, পরে হাত পা ভাঙবি, এক্ষুনি নিচে নেমে আসবি তুই। আরশের কথা শেষ হতে গাছ ধরে ঝুলে থাকা নুসরাতের বিরক্ত স্বর ভেসে আসলো, আগে শুনেন ভাই, কি বলি আমি, পরে না হয় বলবেন উপরে থাকবো না নিচে নামবো নাকি আপনার কোলে উঠবো।
আরসের কপালে ভাঁজ পড়ল। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে শটান হয়ে দাঁড়ালো। নিষ্প্রিয় চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি করছিলি বল? নুসরাত গদগদ ভঙ্গিতে হেসে উঠে। ঠোঁটে মারাত্মক হাসি তার। হাসির তোরে কথা অস্পষ্ট ভেসে আসে। আরস ভাই, আমার না কয়েকদিন যাবৎ গাছের মগডালে বাদুরের মতো ঝোলার শখ জেগেছে। নুসরাতের কথা কানে যেতেই না চাইতেও ভ্রু উঁচিয়ে আসলো আরসের। বুঝতে চাইল মাথা গেছে নাকি আছে ঠিক জায়গায়। মেয়েলি মুখের হাস্যরস প্রতিক্রিয়া দেখে ঠাওর হলো মজা করছে না, আসলেই পাগলটা বাদুরের মতো ঝুলতে উঠে পড়েছে গাছে। আরস নাক ফুলিয়ে তপ্ত শ্বাস ফেলল, বলে উঠল, তুই তো নিজেই আস্ত একটা বাদুর। বাদুরের আবার বাদুরের স্টাইলে গাছে চলার শখর মানে কি আমি খুঁজে পাচ্ছি না। কথা শেষে নুসরাতের গতিবিধি দেখল। নিচে নামার আকাঙ্ক্ষা ইচ্ছে কোনোটাই নেই, তাই সে তর্জনী আঙ্গুল তুলে কেন্দ্রবিন্দু করলো হাতের মধ্যে মেয়েটাকে। হাতের ইশারায় চুপচাপ নিচে নেমে আসতে বলল। অতঃপর গম্ভীর গলায় বলল, চুপচাপ, কোনো বাঘ বিতনটা ছাড়া নিচে নেমে আয়, না হলে একটা ঝাঁটার বাড়ি মাটিতে পড়বে না। নেমে আয় বেয়াদ্দপ, নেমে আয় বলছি। এসব ফালতু জিনিস তোর মাথায় আসে কিভাবে? নুসরাত কানে কথা না তুলেই জেদ ধরে গাছে বেয়ে উঠতে লাগলো। তা অবলোকন করে আরস লম্বা দেখে হাতে একটা কচি বাঁশ নিল। নুসরাতের দিকে সেটা নিয়ে অগ্রসর হতে হতে রাগে স্বরে চেঁচালো, নেমে আসতে বলছি না, আয়! নুসরাত ঝটপট উপরে উঠতে উঠতে বলল, আপনি আসলে একটা ভেড়া আরস ভাই। প্রত্যুত্তরে নুসরাতের পায়ের মধ্যে ঠাস ঠাস করে দুটো বাড়ি বসালো আরস। হিস হিসিয়ে আওড়ালো, আর তুই একটা গাধা। পর্ব 47 শেষ অংশ। খানবাড়ির শান বাঁধানো পাপাসের পুকুরে হাতে বড়শি নিয়ে চুপচাপ বসে আছে জাইন। শান্ত ধাতে চেয়ে দেখছে পুকুরে মাছের নড়াচড়া। যেই বড়শিতে থাকা টুপটা মাছ মুখে নিতে যাবে, অমনি পাথর দিয়ে কেউ একটা ঢিল ছুঁড়ে মারল। তাই বড়শিতে মাছ লাগার পূর্বেই তা পালালো। জাইন চোখমুখ কুচকে বিরক্ত ভঙ্গিতে উপরের দিকে তাকাতেই চোখাচোখি হলো নুসরাতের সাথে। অমনি দাঁত বের করে ভেটকি মাছের মতো হাসল নুসরাত। হাত নাড়িয়ে বলল, জাইন ভাই, আপনার পেছন পেছন এখানেও চলে এসেছি। জাইন কথা বলল না, গম্ভীর মুখ করে ধ্যান দিল বড়শির দিকে। নুসরাত পাত্তা না পেয়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। ধীর পায়ে নিচের দিকে নেমে গিয়ে নির্দিষ্ট দূরত্ব রেখে বসল। শ্রবণেন্দ্রিয় বেয়ে ভেসে আসলো প্রশ্ন, কখন এসেছেন? এই তো 2 ঘন্টা হবে। জাইন পানির দিকে তাকিয়ে থেকে বলল, আর কে কে এসেছে? নুসরাত নির্বিকার চিত্তে উত্তর দিল, আমি আহানার আব্বা। দুজনের কথোপকথন এইটুকু হলো। কেউ কাউকে আর কোনো প্রশ্ন করল না। কিন্তু পাশে বসে থাকা নুসরাত জাইনের বড়শিতে মাছ আটকানোর পূর্বেই মুখ দিয়ে শব্দ করে ভাগিয়ে দিল। এতে বিরক্ত হলেও তা জাহির করল না জাইন। আরসের ছোট মামা বছর 10 হয়েছে বিয়ে করেছেন। তার বড় ছেলে মেহুলের বয়স বর্তমানে 4। একসাথে 2টো বাচ্চা হওয়ায় ওনার স্ত্রী টুম্পা বাচ্চা দুটোকে সামলাতে হিমশিম খান। মেঘলা কিছুটা শান্ত প্রকৃতির হলেও মেহুল প্রচণ্ড চঞ্চল। বাড়ির বয়স্কা কর্ত্রী রোমানা খাতুন ছাড়া আর কাউকেই ভয় পায় না সে তেমন। নিজেকে এই বাড়ির বাদশা মনে করে, পেট আগের দিকে দিয়ে হাঁটে। সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় বাড়ির এপাশে ওপাশে। মনে ভয় ডরের লেশমাত্র সম্ভাবনা নেই। নুসরাত এসেছে থেকে এই বাড়ির ইস্ত্রি পাকা ছেলেটা তার পেছনে লেগেছে, এক এক সময় এক একভাবে। যেমন কখনো তার গায়ে তেলপোকা এনে ছুঁড়ে মারছে, কখনো বালুর দলা, তো কখনো লেজ ছাড়া টিকটিকি। নুসরাত ব্রুকুচকে শীতল চোখে দেখছে ছেলেটার আজগুবি কাণ্ড কারখানা। হুদাই তার সাথে এসে শত্রুতা করছে। চোখ দুটো তীক্ষ্ণ করে শিয়ালের মতো তককে তককে আছে। কখনোই ছেলেকে চাপে ধরে উচিত শিক্ষা দিবে। তাই মাথায় চাপনা নিয়ে কাউচে এক পা তুলে বসে আরাম করে কামড় বসালো আপেলে। নির্লিপ্ত মুখটা হঠাৎ অদ্ভুত হাসির তোড়ে বেঁকে গেল। পেছন থেকে আসা ছায়া যখনই এগিয়ে এসে ঘাড়ের কাছে কিছু একটা রাখতে যাবে, অমনি হাতটা চেপে ধরে ধাপ্পাস করে এনে ফেলল নিজের সামনে মেহুলকে। তীরের ফলার ন্যায় এক ব্রু উঁচিয়ে শুধালো, বেয়াদ্দপ, বেয়াদবি হচ্ছে আমার সাথে? মেহুলের 2 হাত নিজের এক হাতে চেপে ধরে আরশোলাটা নিজের অন্য হাতের মধ্যে নিল। ঘৃণিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে সামনে চেপে ধরে রাখা মেহুলের পানে তাকালো, যে এখন তার হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টায় হাত পা ছুটছে। নুসরাত ছেড়ে দিল না, শক্তি লাগিয়ে হাতের তালু দিয়ে ঠাস করে গাল বরাবর একটা থাপ্পড় বসালো। দাঁত কিরমির করে বলল, আর আমার সাথে বদমাইশি করবা? মেহুল দুপাশে মাথা নাড়িয়ে না জানালো। মনে মনে তখন ভেবে ফেলেছি এখান থেকে বের হয়েই কিভাবে প্রতিশোধ নিবে। পা দিয়ে লাথি মারার চেষ্টা করতেই টুম্পা এসে দুজনকে পেয়ে গেলেন ঝগড়া করতে। ছেলের কাণ্ডে ধমকালেন,
মেহুল, সম্মান দাও, বড় বোন হয় তোমার। মায়ের ধমকে ছটফট থেমে গেল মেহুলের। হাত ঢিলে করে দিতেই ক্রোধান্বিত নয়নে নুসরাতকে দেখে চলে যেতে নেবে মুখ ছামটা মেরে। নুসরাত রসিয়ে রসিয়ে জানতে চাইল, আন্টি, মেহুলের খাতনা হয়ে গেছে? ভদ্রমহিলা দুপাশে মাথা নাড়িয়ে নিষ্পাপ ভঙ্গিতে বললেন, না তো মা। নুসরাত ঠোঁটে হাত চেপে ধরে বিস্ময়ের ভান করল, বলল, যত তাড়াতাড়ি পারুন সুন্নতে খাতনা করে ফেলুন, এই তো বয়স খাতনা করার। আমার মনে আছে আমাদের আহানের 2 বছরে পাখি কাটা হয়েছিল, এমনকি ইরহামেরও। মিথ্যাটুকু অনায়াসে বলে হাসল সে। মনে মনে নিজেকে ভাবা দিল এত গুছিয়ে মিথ্যা বলা নিয়ে। ইরহাম তার 13 দিন আগে পৃথিবীতে ল্যান্ড করেছে, সে কিভাবে জানবে কখন ইরহামের খাতনা হয়েছে? যাই হোক, মিথ্যা বলাই যায়, এই মহিলা তো আর জানে না ইরহামাকে পয়দা হয়েছে নাকি সে। বিমর হয়ে দাঁড়িয়ে থাকা মেহুলের দিকে তাকিয়ে ঠোঁট চোখা করে ভেঙালো, ব্রোচিয়ে ইশারাতে জানতে চাইল, আর পাঙ্গা নিবি আমার সাথে? মেহুল নুসরাতকে ঠাট্টা করে হাসল, মনে করলো তার মা মানা করবে, কিন্তু নুসরাতের সাথে সুর মিলিয়ে একই তালে বললেন তিনি, ঠিক কথা মনে করেছ মা, আল্লাহ তোমার ভালো করুক, আমি আজই ওর বাবা আর দাদির কানে কথাটুকু তুলব। নুসরাত বিনয়ী হাসল, মিনমিন করে বলল, হ্যাঁ হ্যাঁ, মানুষকে এভাবে বাঁশ দিয়ে সাহায্য করাই হলো তো আমার দায়িত্ব। রাত 11টার সময় খাবার টেবিলে খাবার খেতে বসলো সবাই। খাবার টেবিলে রাখার আগেই আহান আর নুসরাত এসে 2 হাত পা মেলে আরাম করে বসে পড়ল। নুসরাত কোনো বাকবিতণ্ডায় লিপ্ত হলো না, নির্লিপ্ত মুখে ভাত বেড়ে নিয়ে মুখে তোলার প্রস্তুতি নিল। খাবারের পদের ক্ষেত্রে গরুর মাংস পছন্দের খাবার নুসরাতের। এই পদটা টেবিলে থাকলে অন্য কোনো খাবারের দিকে চোখ তুলে তাকায় না সে ভুলেও। তাই আজও একই কাণ্ড ঘটল। গরুর মাংসের বাটি সবার আগে টেনে নিল নিজের দিকে। পাঁচ ঘেঁষে বসে আরস হাত বাড়িয়েছিল নেওয়ার আশায়, তা গুটিয়ে নিতে হলো রমণের উৎসুকতায়। ইসরাত মুরগির মাংস বেশি পছন্দ করে, আহানও একই। নুসরাত তো কখনো কখনো বলে পোলট্রি চিকেন খেয়ে পোলট্রি মুরগির মতো হয়ে যাচ্ছে দুজনেই। এতে বিশেষ পাত্তা দেয় না কেউই, কারণ সৈয়দ বাড়ির ভেতর নুসরাত একমাত্র ফালতু কথা বলায় উস্তাদ। জাইনের আবার খাবারের ক্ষেত্রে ভিন্নতা, সে পছন্দ করে ছাগলের মাংস। রুমানা খাতুন ইসরাতকে বিশেষ পছন্দ না করলেও নাতিদের পছন্দ অনুসারে রেখেছেন খাবারের সকল পদ। আরশ আর নুসরাতের জীবনেও কোনো কিছুতে মিল না হলেও খাবারের ক্ষেত্রে একটু একটু মিলে যায় পছন্দ। যেমন নুসরাতের গরু মাংস পছন্দ, আরশের ক্ষেত্রেও তাই। ব্ল্যাক কফি দুজনেই অপছন্দ করে, তবুও মুখ কুচকে গলাৎকরণ করে। সবজির ক্ষেত্রে নুসরাতের অপছন্দের তালিকায় সর্বপ্রথম করলা, আর আরশের পছন্দের তালিকায় সর্বপ্রথম এই সবজিটা। আরশের অপছন্দ হলো ফুলকপি, নুসরাতের আবার তা পছন্দ। শুটকি পছন্দ নুসরাতের, আরশ আবার তা 2 চোখে ঘৃণা করে। স্পাইসি খাবার সৈয়দ বাড়ির কারোর মুখে রোচে না, তাই খাবারে মরিচের পরিমাণ সবসময় কম থাকে। আরশ ঝাল খাবার পছন্দ না করলেও মিষ্টি আর টক খাবার একদম 2 চোখে দেখতে পারে না। এদিকে মিষ্টি আর টক খাবার নুসরাতের পছন্দের শীর্ষ তালিকায়। গরুর মাংস বাটি থেকে নিতে গিয়ে বারবার হাত ফসকে গেল নুসরাতের। আরশ হয়তো খেয়াল করলো তা, হাত বাড়িয়ে টেনে নিল এক প্রকার চামচ। নুসরাত ঠোঁট চোখা করে কিছু বলতে নিবে, আরশ চুপচাপ প্লেটে চামচ ভরে ভরে মাংস তুলে দিল। ধমকে উঠে বলল, খা। নুসরাত বিমুর আঁখি পল্লব নিয়ে তাকিয়ে রইল, জিজ্ঞেস করলো, ধমকাচ্ছেন কেন? আশ্চর্য। আরশ কথা বলল না। গরুর মাংস প্লেটে নেওয়ার জন্য চামচ হাতে নিতেই নুসরাত এমনি সেদে বলল, আরশ ভাই, আমি বেড়ে দেই। আরশ মানা করে দিবে ভেবে নড়ে চড়ে বসলো। মনে মনে প্রহর গুনল মানা করার, কিন্তু তাকে অবাক করে দিয়ে আরশ হাত সরিয়ে নিল, ইশারায় বোঝালো বেড়ে দিতে। অস্ফুটে উচ্চারণ করলো, হুম। আরশের রাজি হয়ে যাওয়ায় মোটেও খুশি হল না নুসরাত। মেঘের আধারে ঢেকে গেল উজ্জ্বল মুখশ্রীটুকু। মিনমিন করলো নিজ মনে, নিজে বেড়ে খানা ভাই, আমাকে বলছিস কেন? আরশের কানে কথাগুলো গেলেও প্রতিক্রিয়া দেখালো না। বুকে হাত ভাঁজ করে তাকিয়ে দেখলো নির্বিশেষ দৃষ্টিতে খাবার বেড়ে দেওয়া চিকন হাতটা। বাটি উল্টে ঢেলে দিতে দিতে নুসরাত প্রশ্নার্থক কণ্ঠে জানতে চাইল, আর লাগবে আরশ ভাই? আরশ মানা করার পূর্বেই পুরো বাটি আরশের প্লেটে দেখা গেল। নুসরাত আরশের দৃষ্টি উপেক্ষা করে ঠোঁট পাকিয়ে হেসে খাবারে ধ্যান দিল। সামান্য এই দৃশ্যটুকু সাধারণ ঠেকল না সামনে বসে রুমানা খাতুনের নিকট। নাতির এমন প্রাপ্তবয়স্ক মেয়েটার দিকে হাঁ করে পলকবিহীন তাকিয়ে থাকা বয়স্কর নিকট অদ্ভুত ঠেকল। খাবার বেড়ে দেওয়া একে অন্যের প্লেটে এটাও মনে সূক্ষ্ম তেতোতার সৃষ্টি করলো। চামচ শব্দ করে ফেলে দিয়ে কিছু বলতে নেবেন, মুখ আটকালেন। গলাবিলে দলা পাকানো কথাটুকু গিলে নিলেন আলগোছে। সবার দৃষ্টি নিজের দিকে উপলব্ধি হতেই বললেন, আগামীকাল মেহুলের খাতনা করা হবে। আতিক, খাতনাওয়ালা নিয়ে এসে সকাল সকাল।
নুসরাত ঠোঁট উঁচিয়ে তাকালো খাবার টেবিলে একপাশে ঘুমরা মুখে বসে থাকা মেহুলের দিকে। দৃষ্টতা নিয়ে তাকিয়ে রইল। যেই মেহুল এদিকে তাকালো অমনি চোখাচোখি হলো দুজনের। মেহুলের বিনা আর্তনাদে অসহায় মুখখানা দেখে মুখের ভেতর থাকা খাবার না চাইতেও ছিটকে বেরিয়ে আসলো নুসরাতের। খিলখিলেই হেসে উঠল পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে। নুসরাতের হা হা করে হাসি দেখে ঠোঁট টিপল নিজের হাসি আটকানোর জন্য, হলো না। নিজেও কাহিনী না জেনে সুর মিলিয়ে হেসে উঠল। ঘড়ির কাঁটায় তখন কাটায় কাটায় 11টা বাজছে। মেহুলের অনেকক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা চলছে খাতনা করার জন্য, কিন্তু কোনোভাবেই সে রাজি না। দু হাত পা ছড়িয়ে বাড়ির মেঝেতে শুয়েছে, সাথে ঘোতঘোত করে নিজের মনের রাগ ক্ষোভ প্রকাশ করছে। সেই যে নুসরাত ওফাল আকৃতির মেসি বান করা হাস্যোজ্জ্বল মুখটা দেখছে, তখনই ইচ্ছে করছে চুল ছিঁড়ে মুখে আঁচড় কাটতে। রাগ রাগ চোখ মুখে তাকে অনেকক্ষণ চেঁচালো, কেউই কানে তুলল না মেহুলের আর্তচিৎকার। নুসরাত এক পা চেয়ারে তুলে বসে আরাম করে আপেলে কামড় বসাতে বসাতে হাসলো সবার অগোচরে। এতে হয়তো মেহুলের রাগে ঘি চলল। হাতের কাছে থাকা ফুলদানিটা তুলে ছুঁড়ে মারল তার দিকে। সেকেন্ডের ভেতর উড়ে এসে পড়তে নিল তার নাক কপাল বরাবর। তার পূর্বেই বিমূর্ত হয়ে বসে থাকা নুসরাতকে এক টানে সেখান থেকে সরিয়ে নিল একটা শক্তপোক্ত হাত। নুসরাত হকচকিয়ে দেখল মেহুলকে, চোখ মুখ বিস্ময়ের অন্তর্ভুক্ত। নাসারন্ধ্র কস্তুরীর গ্রাণ প্রবেশ করতেই মাথা তুলে উপরে তাকালো। চোখাচোখি হলো নিষ্প্রাণ কালো বলয়ের আঁখি যুগলে। কানে ভেসে এলো, ব্যথা পেয়েছিস? নুসরত রোবটের ন্যায় মাথা দুপাশে তুলিয়ে না জানালো। মেহুলের দিকে ঘাড় বাঁকিয়ে তাকে হাসলো তাচ্ছিল্যে। তাকে টার্গেট করে নিক্ষেপ করা ফুলদানিটা ফসকে যাওয়ায় কিছুক্ষণ পূর্বের হামলার কথা ভুলে গিয়ে জিভ বের করে ভেঙালো আবার। বুড়ো আঙ্গুল উল্টে দেখালো কাঁচকলা। মেহুল তেরে আসতে নেবে তার আগেই খানবাড়িতে পদার্পণ ঘটল খাতনাওয়ালার। লোকটার সে কি ভীষণ তারা! এসেই তারা লাগালেন উনার শিগগির ফিরে যেতে হবে, তাই তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে আসার জন্য। মেহুল লোকটাকে দেখে পালিয়ে যেতে চাইল দৌড় দিয়ে। খপ করে হাতের মুঠোয় চেপে ধরল তাকে স্বার্থ। টেনে হিঁচড়ে নিয়ে চলল রুমের দিকে। মেহুল চেঁচাচ্ছে, ভাইয়া ব্যথা লাগবে, ভাইয়া আমি যাবো না, নুসরাত আপু বলেছে ব্যথা লাগবে, ব্যথা। নুসরাত স্রাব করে কপালে ভাঁজ ফেলল, বলল, আমি কখন বললাম ব্যথা লাগবে? মেহুলকে কাঁধে তুলে নিয়ে যেতে যেতে স্বার্থ বলছে, আরে কিসের ব্যথা, কোনো ব্যথা ট্যাথা লাগবে না, এই যাবি আর এই আসবি। মেহুল গলা ফেরে চিৎকার করলেও কেন ধ্যান দিল না এতে। রুমানা খাতুন ততক্ষণে এসে ড্রয়িং রুমে হাজির হয়েছেন। খাতনাওয়ালার সাথে কথা বলার শেষে দুজনেই এগোলেন সম্মুখে। নুসরাত সেটা খেয়াল করেই আরশের থেকে দূরত্ব বাড়িয়ে কোমরে দু হাত রেখে দাঁড়ালো। আরশের সম্মুখে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে খিতখাল উপর নিচ দেখল। দুভ্রুয়ের মাঝে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, ব্রো তোমার হয়েছে? আরশ দুভ্রু নাচিয়ে জানতে চাইল, কি? নুসরাত ইশারা দিয়ে কিছু একটা বোঝালো। ইশারায় বোঝানোতে রপ্ত থেকে অস্ফুটে উচ্চারণ করলো, আরে ওই সব। আরশ নুসরাতের হেয়ালিতে মেজাজ খোয়ালো পরক্ষণে। নাক মুখ খুঁচকে চেঁচালো, কী সব? কি হবে? আরে বুঝেন না। আবার চোখ দিয়ে ইশারা করলো আরশকে। না চাইতেও এবার ধৈর্য হারিয়ে তেরে আসলো নুসরাতের দিকে। বিকট শব্দে হুঙ্কার দিল, না বুঝি না, মুখ দিয়ে বল বেয়াদ্দব। নুসরাত আরশের থেকে নির্দিষ্ট দূরত্ব তৈরি করলো পিছু সরে যেতে যেতে। ঠোঁটে ফাঁকা হাসি ঝুলিয়ে নির্লজ্জের মতো শুধালো, আপনার সুন্নতে খাতনা হয়ে গেছে আরশ ভাই? আরশ ক্রোধে চোখ মুখ লাল করে গর্জালো। দাঁতের কপাটে চেপে রাগ নিয়ন্ত্রণে আনতে চাইল। নুসরাতের ভ্যাটকানো দেখে তা আরও বৃদ্ধি পেল। কটফট করে দাঁতের কপাটি পিষল, মুখ দিয়ে হিস হিসিয়ে বের হয়ে আসলো, না তুই আর তোর বাপ এসে খাতনা করবি বলে বসেছিলাম, আয় করে দে খাতনা। নুসরাত দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাসি আটকানোর বৃথা প্রচেষ্টা চালালো। না পেরে হাত দিয়ে ঠোঁটের হাসি চাপিয়ে বলে উঠল, কাচি বটি তুলা স্যাবলন আর যা যা প্রয়োজন নিয়ে আসি। 1 মিনিট অপেক্ষা করুন আরশ ভাই, আমি এই যাচ্ছি আর আগামী 3 দিনের ভেতর চলে আসছি। নুসরাত নিজের এমন বেহায়াপনায় মোটেও লজ্জা পেল না, উল্টো আরশের এমন রেগে যাওয়ায় বেশি অবাক হলো। নিত্য নতুন একই ঘটনা ঘটার পর একটা লোক কিভাবে তার উপর সেম কাহিনীর জন্য রেগে যায় তা ভাবতে গিয়ে মাথায় চট পাকিয়ে গেল। তবুও জট ছাড়ানোর চেষ্টা না করে আরশকে আবারও জ্বালাতে ব্যস্ত হলো মন প্রাণ কাজে লাগিয়ে। চোখ তুলে উপরে তাকাতেই থাবা দিয়ে ঘাড় চেপে ধরল আরশ তার। কণ্ঠ খাদে নামিয়ে আওড়ালো, নুসরাত খুব বার বেড়েছিস তুই। মেয়েটা হাসলো। আরশের হাত থেকে ঘাড় ছাড়ানোর চেষ্টা করলো না। গা ঘেঁষে দাঁড়িয়ে দাঁত বের করে হেসে কিছু বলতে নেবে, কানে ভেসে এলো কিছু শব্দ, আর যদি একটা ফালতু কথা বকিস তাহলে মাথায় তুলে আছাড় মারব তোকে। নুসরাত অবাক কণ্ঠে জানতে চায়,
কোথায়? কি বকলাম? আরস হৃদয়ের মাঝে ভাঁজ ফেলে জানতে চায়, তাহলে এতক্ষণ কি করছিলি? আমি তো শুধু বলছিলাম। নুসরাতের কথা শেষ হতেই ঘাড়ের কাছে চেপে তার হাতটা আরও শক্ত হয়ে আসলো। আরস হুঁশিয়ারি দিল, আর যদি বলিস তাহলে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিব। নুসরাত শ্রাগ করলো, মৃদু আওয়াজে আওড়ালো, তো ফেলে দেন না, আমি ভয় পাই নাকি? আরস তর্জনী আঙ্গুল দিয়ে নুসরাতের কপালের কাছে দুটো টোকা দিয়ে শুধায়, এখানে মস্তিষ্ক বলতে কোনো জিনিস আছে? না নেই, আমি বাদে আপনার আর আপনার 14 গোষ্ঠী শুধু আছে। আরস চুটকে বাজালো, ঠোঁটে স্মিত হাসির রেখা টেনে খেলে গেল, বলল, রাইট, ইউ আর রাইট নুসরাত নাসির। মাছ ধরার জন্য গতকাল লোক আনানো হলেও তেমন মাছ জালে আটকায়নি, তাই আজ আবার আনানো হয়েছে তাদের। প্রায় 30 মিনিট অতিবাহিত হওয়ার পর পেছনের পুকুর থেকে বড় একটা রুই মাছ উঠেছে জালে। সেই নিয়ে হট্টগোল চলছে সবার মাঝে। নুসরাত আর আহান পাশাপাশি বসে পুকুর পাড়ে মাছ জালে ধরা দেখছিল। দেখা শেষে বিরক্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো ফিরে যাওয়ার জন্য খানবাড়িতে। হোয়াইট লেগ জিন্সের পেছন ঝেড়ে নিয়ে যেই মাথা ঘোরাতে নিবে, অমনি ধপ্পাস করে পানির মধ্যে শব্দ হলো। বাড়িতে আর ফিরে যাওয়া হলো না তার। চোখ দুটো রসগোল্লার ন্যায় হয়ে গেল প্রকট। পানির মধ্যে খাবি খাওয়া ছটফট করতে থাকা ইসরাতের ফ্যাকাশে হয়ে আসা মুখটা অক্ষিকোটের অন্তর্গত হলো। কণ্ঠে মারাত্মক অস্থিরতা নিয়ে চেঁচালো, জাইন ভাইয়া, ইসরাত পানিতে পড়ে গেছে, বাঁচানোকে। জাইন প্রথমে পরিস্থিতি ঠাউর করতে পারল না। যতক্ষণে বুঝতে পারলো ততক্ষণে হাজারো বুদবুদ উপরের দিকে উঠে নিচের দিকে তলিয়ে গেছে মেয়েটা। হাত পা অনবরত পানিতে ঝাপাঝাপির আওয়াজ হলো। একই সাথে কানের কাছে নুসরাতের চিৎকার, এই জাহিন ভাই, ইসরাত সাঁতার জানে না। আরে ভাই, এমন দাঁড়িয়ে আছেন কেন? নামুন না পানিতে। জাহিনকে থম মেরে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে নুসরাত নিজে সিঁড়ি ভেঙে দৌড়ালো পানিতে নামার জন্য। বলে বসলো সেও সাঁতার জানে না। আনারই এই ক্ষেত্রে পায়ের পাতায় পানি লাগার আগেই ছিটকে এসে একদলা পানি লাগলো নুসরাতের গায়ে। কানে ভেসে এলো জাহিনের স্বর, আমিও সাঁতার জানি না। মাথায় গাঁথল কি সেই কথা? বোঝা গেল না। নুসরাত চোখের পলক না ফেলে তাকিয়ে রইল খাদের মতো পুকুরটার দিকে। দিক বিদিক ভুলে শূন্য মস্তিষ্কে নিজেও লাফিয়ে উঠে পানিতে নেমে গেল। পুকুরে নামার পর বুঝল কত বড় ভুল করেছে সে। হাত পা ঝাপটে যত উপরের দিকে উঠে আসলো তত তুলেই গেল অন্ধকারের দিকে। মনে হলো রাক্ষসের মতো গিলে নিচ্ছে তাকে নিজের ভেতরে পুকুরটা। শ্বাস নেওয়ার জন্য হাঁ করতেই নাক মুখে পানি ঢুকে খুক খুক করে কেসে উঠল। হাঁপুড়ে নেয় চোখের পাতা ঝাপটালো বাঁচার আশায়। সামনের আলোচ্ছন্ন দুনিয়া দেখার লোভে সম্ভব হলো না, আধারে ছেয়ে গেল সবটুকু। ঠোঁট চেপে চোখ বন্ধ করে নেওয়ার পূর্বে অক্ষিকোটরে ভাসল তার দিকে দ্রুততার সহিত ধেয়ে আসা একখানা মুখ। নিজের বিভ্রমে নিজেকে তাচ্ছিল্য করে হাসল। বাচ্চার আকাঙ্ক্ষাটুকু হারিয়ে গেল অচিরেই। কানের কাছে তখন সাইরেনের মতো শব্দ হচ্ছে, হয়তো জান কবজের ফেরেস্তা আসছেন তার নিকট জান কবজ করতে। অপটু হাত পায়ে পানিতে ঝাপটানো থামিয়ে হাল ছেড়ে দিল। মৃত্যুকে দু হাতে আলিঙ্গন করতে তলিয়ে গেল নিচের দিকে। বন্ধ চোখের পাতায় ভাসল আরসের সাদা কালো অসহায় ক্রোধে লাল হওয়া চেহারাটা। ঠোঁটে আবারও ভেসে উঠল করুণ হাসি। খুব কাছ থেকে নিজের মৃত্যুকে দেখতে পেল সে। নিজের অন্তিম মুহূর্তের প্রহর গুনল মস্তিষ্কের স্নায়ুকোষ জুড়ে। কখন এসে ধরা দেবে সেই মুহূর্ত? না চাইতেও মুখ দিয়ে অস্পষ্ট স্বরে কয়েকটা শব্দ উচ্চারণ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণে খানবাড়ির সবাই আসলো ততক্ষণে পানিতে থাকা মানুষগুলোর অস্তিত্ব ডুবে গেছে। শান্ত পানিতে বুদবুদ উপরে উঠছে শুধু। কেউ কোনো কিছু বুঝার আগেই ধরাম করে পানিতে আবার শব্দ হলো। লিপি বেগম যখন দেখলেন পুকুরের পানিতে তার ছোট ছেলে, তখন কিছু বলতে ভুলে গেলেন। হেলাল সাহেব হেরে গলায় পেছন থেকে ছেলে মেয়েদের নির্বুদ্ধিতায় চেঁচাচ্ছেন, চারটার একটাও সাঁতার জানে না, বোকাদের মতো ঝাপালো কিভাবে পানিতে? আহান কিয়ৎকাল বর্তমান পরিস্থিতি দেখল গোল গোল চোখ দুটো দিয়ে। পানিতে নামার জন্য পা টিপে টিপে সিঁড়ি ভেঙে নামলো। ভয়ার্থহীন মুখে পানিতে পা রাখার পূর্বেই এক হাতে স্বার্থ টেনে নিল তাকে। ব্রু উঁচিয়ে জানতে চাইল, কোথায় যাচ্ছ পিচ্চি? আহান নিজের টি শার্ট টেনে ছাড়িয়ে নিল। মুখে বিরক্তির ছাপ, নাক ফুলিয়ে বলল, সবাই পানিতে নেমে গেছে দেখছো না, আমিও নামছি যাতে পানি থেকে কোনো সূত্র আবিষ্কার করতে পারি। স্বার্থ দেখলো আহানের বোকা বোকা গোলুমুলো মুখটা। দু আঙ্গুলের সাহায্যে গাল শক্ত করে টেনে দিয়ে বলল, সাঁতার জানো তুমি? আহানের নির্লিপ্ত উত্তর, না। তাহলে কোন সাহসে তুমি নামছো? আহান কোনো জুৎসই শব্দ খুঁজে পেল না বলার জন্য, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। ততক্ষণে নাসির সাহেব আর হেলাল সাহেব দুজনেই পানিতে নেমে গেছেন। পটু হাতে অগ্রসর হচ্ছেন অন্ধকার গহ্বরের দিকে।
একে একে জালুয়ারাও নিজেদের জাল নিয়ে পানিতে নামছেন। পানি দাঁড়ানো লিপি বেগমের মুখটা কালো বর্ণ ধারণ করে থমথমে হয়ে গেছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে পারলে এই মুহূর্তে এই বাড়ি থেকে প্রস্থান নিতেন। শুধু নিজের অপরাগতার জন্য দাঁড়িয়ে আছেন। সিঁড়ি ভেঙে নিচে নেমে আহানের হাতের কবজি চেপে ধরলেন নিজের হাতের মুঠোয়। বিড় করে আওলালেন, আল্লাহ আল্লাহ করে সবাই সুস্থ হয়ে ফিরুক, পানি থেকে ফিরুক। আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না আমি। গাড়ির ব্যাক সিটে বোন আর ভিক্টরের মাঝখানে চুপচাপ বসে আছে মাহাদি। মুখটা গোমড়া, দেখেই বোঝা যাচ্ছে জোর করে ধরে নিয়ে আসা হয়েছে তাকে। মাহাদির পরিবার আজ মেয়ে দেখতে যাচ্ছে মীরাবাজার। অনিকার মুখটা খুশিতে প্রফুল্ল হলেও মাহাদির মুখটা অন্ধকার। সবকিছু বিরক্ত বিরক্ত ঠেকছে তার নিকট। মমকে পাত্রী হিসেবে না করতেই পরের দিন থেকে একের পর এক পাত্রীর ছবি নিয়ে তার সামনে হাজির পুরো পরিবার। দুদিন যাবৎ কোনো রকম না করে সবাইকে টলানো গেলেও আজ কাউকে টলানো গেল না। একদম বগল দাবা করে নিয়ে এসেছে পাত্রী দেখাতে। গাড়ি চলতে চলতে একসময় এসে নিজ গন্তব্যে থামলো, শব্দ করে হর্ন বেজে উঠল। আর এতেই চিন্তাকরণ থেকে বের হয়ে আসলো মাহাদি। মুখটা গম্ভীর করে ধূপধাপ পায়ে নামলো গাড়ি থেকে। হাতে কালো রঙের কোট, গ্রে কালার শার্ট ইন করে পরা কালো প্যান্টের সাথে। শার্টের হাতা কবজি পর্যন্ত গোটানো, উপর থেকে একদম ফিটফাট। পায়ে শুয়ের জায়গায় একজোড়া স্যান্ডেল। অনিকা যখন সেটা খেয়াল করলো তখন জিজ্ঞেস করলো, এই জুতো কোথা থেকে নিয়ে আসছো তুমি? মাহাদি বিরক্ত ভঙ্গিতে বোনের দিকে তাকিয়ে বলতে নিল কাবার থেকে। তার আগে নেত্রকোনায় ভাসল পায়ের জুতো জোড়া। কপালের ভাঁজ নিমিষেই শীতল হয়ে এলো। মুখ ফসকে বেরিয়ে এলো, ওয়াশরুম থেকে। পর্ব 48। সৌরভী আগের মতোই নির্জীব, না কারোর সাথে বাক্য বিনিময় করে, না খেতে চায়। পাশাপাশি একদিন পূর্বে নাজমিন বেগম বুঝিয়েছেন মেয়েটা কাঠ পুতুলের মতো শুধু উপর নিচ মাথা দুলিয়েছে। চোখ মুখের লাবণ্যতা মিয়ে গিয়ে পাংশুটি হয়ে গেছে। মৃত প্রাণীর ন্যায় চোখের উজ্জ্বলতা কমে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। কেমন ভূতের মতো হাঁটে বাড়ি জুড়ে। হঠাৎ কেউ দেখলে ভূত মনে করে হার্ট অ্যাটাকও করতে পারে। ঝর্ণা বেগম সেদিন অভিমান অভিযোগ ফেলে ছেলেকে নিতে আসলেও ছেলে এক পা বাড়ালো না বাড়ির উদ্দেশ্যে। গো ধরে বসে রইল এ বাড়িতেই থাকবে বলে। শেষ পর্যন্ত ভার মুখে ছেলের বউ আর ছেলেকে ছেড়ে গিয়েছেন সৈয়দ বাড়িতে ভদ্রমহিলা। দিনগুলো যেন সৈয়দ বাড়ির মানুষদের জন্য বিভীষিকাময়। আগের মতো ঝরঝর করে দিন কেটে রাত নামলেও রাত যেন ফিরোয় না। চারিদিকে ধু ধু শূন্যতা। বাড়ি দুটো পড়ে আছে মরুভূমির ন্যায় শূন্য হয়ে। বাচ্চা ছেলে মেয়েগুলো বাড়িতে নেই। তাদের অভাবে খাঁ খাঁ করে ইট পাথরের দালানগুলো। ইরহাম আগের মতো হাসে না, মুখ গোমরা থাকে সারাক্ষণ। গম্ভীর মুখ ভঙ্গি করে সারা দিন সোফায় বসে কিছু একটা ভাবে। আগের মতো রমরমে ভাব নেই এই বাড়ির দুয়ারে। যেন হাসলেই পাপ হবে সবার। অলস মনে বসে বসে এসব ভাবেন আর কাজ করেন নাজমিন বেগম। বাড়ি আজ ঠান্ডা, সৌরভের নড়চড় নেই। না হলে সকাল দুপুর রাতে স্বামী স্ত্রীর একচোট ঝগড়ার আওয়াজ পাওয়া যায়। ইরহাম টু শব্দটি করে না, নিজের অপরাধ বোধের চাপে। কিন্তু সৌরভী কখনো থামে না। সে তত গলায় সারাক্ষণ গালিগালাজ করতেই থাকে। আগে তো মেয়েটা এত গালাগাল করতো না, এখন কি করে এত খারাপ ভাষা ব্যবহার করে? ভেবে হয়রান হন না নাজমিন বেগম। চোখের সামনে নিজের দাম্ভিক, নাকের ডগায় বিরক্তি, সারাদিন ভেটকাতে থাকা নুসরাতের মুখ ভাসে। খারাপ সঙ্গে গালাগাল শিখেছে। এরপর একে একে বাড়ির ছোট থেকে বড়দের শিখিয়েছে নিজের গালিগুলো। এই বাড়ির কোনো ছেলে মেয়ে এত গালাগাল করতো না। এমনকি নিজের ভাসুর দেবর কাউকে গালি ব্যবহার করতে শোনেননি নাজমিন বেগম। হঠাৎ হঠাৎ সোহেদ রেগে গেলে খবিশ বলেন, নয়তো রামছাগল বলে ওঠেন। অতিরিক্ত রাখলে শোরের বাচ্চা, এছাড়া আর কোনো গালি ব্যয় করে না। কিন্তু তার পেট থেকে বের হওয়া বেয়াদ্দবটা কি কি গালি দেয় যা তিনি জীবনেও শোনেননি। ভাবনার অতলে এত হারিয়ে গেলেন যে নাজমিন বেগম টের পেলেন না একই ধারায় সিঙ্কে পড়তে থাকা পানির শব্দ। বাড়ি থেকে যে ইরহাম মেজমা বলে অগণিতবার ডেকেছে তাও শুনতে পেলেন না। চাচির নড়চড় না পেয়ে মনে করলো হয়তো বাড়িতে নেই। কিচেনের পানির শব্দ তখন তার কর্ণগোচর হয়নি। উদ্ভ্রান্তের ন্যায় ছুটল বাড়ির বাইরে। বাইরে বেরিয়ে চেঁচিয়ে ডাকল, সৌরভী। সৌরভী নেই কোথাও আশেপাশে। খালি রাস্তায় কিছুক্ষণ পাগলের মতো তাকিয়ে গেটের ভেতর ঢুকলো। হন্তদন্ত পায়ে আবার বাড়িতে ঢুকে হাতে গাড়ির কি নিল। কিতে চাপ দিতেই শব্দ করে হর্ন বেজে উঠল। গাড়ি গ্যারেজ থেকে বের করে পাগলের মতো স্টার্ট করলো। রাস্তায় গাড়ি উঠে আসতেই উইন্ডো স্ক্রিনে বাইরে তাকালো সে। এক হাতে হুইল চেপে দেখলো আশপাশ। বিড়বিড় করে আওলানো নিজ মনে, সৌরভী সৌরভী সৌরভী, আই উইল কিল ইউ ইডিয়ট। রাস্তায় কালো সেলোয়ার কামিজ পরিহিত একটা মেয়েকে দেখে চেঁচালো, এই সৌরভী দাঁড়াও, এই মেয়ে এই। হন্তদন্ত পায়ে গাড়ির ডোর খুলে বের হলো।
চোখে তখন সর্ষের ফুল দেখছে সে। ভয়ে বুক কাঁপছে থরথর করে। হাত পায়ের অবস্থা মৃগী রোগীর মতো। মেজাজ গরম করে গিয়ে কাঁধ ধরে টান দিতে নিবে। থেমে গেল ইরহাম। দমকা হাওয়ার শীতল স্পর্শ বয়ে গেল গা বেয়ে। শিরদাঁড়া সোজা করে নিল সে। বাড়ানো হাত গুটিয়ে নিল। সামনের মেয়েটা সৌরভী না। অনুভূতি হলো অন্যরকম কিছু একটা। মেয়েটা আশেপাশে থাকলে যেমন বুকে কম্পন হয় তেমনই হলো। এতে সামান্য টলে গেল নিজের জায়গা থেকে। অতিরিক্ত অস্থিরতায় চোখের পাতা ঝাপটালো নিজের। সামনে স্ট্যান্ড করা বাইকের উত্তল মিররের দিকে কোনা চোখ যেতে গাড়ির ডিক্কি থেকে তাড়াহুড়ো করে ওড়নার সামলে বেরিয়ে আসতে দেখল নতুন নববধূকে। চাদরের মতো গায়ে ওড়না পেঁচিয়ে চোরের মতো দিক বিদিক ভুলে সিএনজি স্টেশনের দিকে দৌড়ালো। আকস্মিক হাসি পেল ব্যাপারটা দেখে ছেলেটার। ঠোঁট বেয়ে বয়ে গেল হাসির ফোয়ারা। ঠোঁটেলিয়ে হাসতে থুতনিতে টোল পড়ল। গালের এক পাশে সূক্ষ্ম দেবে গেল। পা চালিয়ে যেতে যেতে চোখে এঁটে নিল গ্লাস। পেছন থেকে রসাত্মক গলায় ডাকল, জানে মান। সৌরভী ঘাড় ঘুরিয়ে এক পলক তাকালো। তারপর আবার পাগলের মতো ছুটল সম্মুখে। ইরহামের সাথে পারল না সে। বড় বড় পা ফেলে এসে পেছন থেকে শক্ত হাতে চেপে ধরল কবজি। নিষ্পাপ চোখে তাকিয়ে শুধালো, পালানো হচ্ছে ওয়াইফি? সৌরভী হাত ছাড়ানোর চেষ্টা করল। মোচড়ামুচড়ি অব্যাহত রেখে গলা নামিয়ে কটমট স্বরে বলে ওঠে, তোমার সাথে আমি যাব না। তুমি যাবে, সাথে তোমার পুরো শরীর যাবে। কে আটকাবে আমায়? আমি চেঁচিয়ে লোক জড়ো করব। থ্রেট দিচ্ছ জানোমান? চলো বাসায় চলো। অনেক ইঁদুর বিলালের মতো লুকোচুরি খেলেছ। তাছাড়া লোক জড়ো করে লাভ নেই। আমাদের বিয়ের ছবি আছে আমার কাছে। যাব না, ডিভোর্স দিব আমি আপনাকে। ইরহাম সৌরভীকে টেনে নিয়ে যেতে পারল না। সামনে দাঁড়ানো জেদি মেয়েটার দুর্বলতার সুযোগ নিয়ে এক হাতে কোমর চেপে ধরল, অন্য হাতে স্ত্রীর কবজি চেপে গা তুলিয়ে এক পা আগালো। দোকানদাররা তাকিয়ে আছে এদিকে হা করে। বিশেষ পাত্তা দিল না ইরহাম। নির্লজ্জের মতো শব্দ করে হাসল। গ্লাস পরিহত চোখ সামনে স্থির রেখে স্ত্রীকে নিয়ে গা দুলিয়ে অগ্রসর হতে হতে অনচ্য স্বরে বলল, ডেনিস টাইমরের একটা ড্রামা একটা সিন এমন ছিল, তার বউ ডিভোর্স পেপার বিয়ের পরের দিন রেখে পালিয়ে যায়। পরে স্ত্রীকে জোর করে বাপের বাড়ি থেকে তুলে আনতে আনতে এমনই স্বামী স্ত্রী গা দুলিয়ে নাচে। আমার কি জীবন! সিনটা রিক্রিয়েট করার সুযোগ পেয়ে গেলাম। সৌরভী বিরক্তিতে মুখ কুচকালো, দাঁতে দাঁত চেপে বলল, আমাকে তালাক দিয়ে দাও ইরহাম। ইরহাম গা দুলিয়ে আবার হেসে উঠল। স্ত্রীর কোমর আর কবজি চেপে ধরে নৃত্যে অব্যাহত থেকে বলে উঠল, কবর থেকে উঠে এসে যদি শ্বশুরাব্বাও বলে তোমাকে তালাক দেওয়ার জন্য, তবুও আমি তোমাকে তালাক দিব না। তাই ব্যাং মাছের মতো নাচানাচি না করে স্বামী সোহাগী হও। মৃত্যুর পর কপালে জান্নাত নসিব হবে। খারাপ হলেও আমি তোমার স্বামী, আর লম্পট লজ্জা বদমাস যাই হই তাহলেও তোমার স্বামী। নিজের নসিব তুমি পরিবর্তন করতে পারবে না সৌরভী। ভালোই ভালোই মানিয়ে নাও। আমাকে আমার খারাপ রূপ দেখাতে বাধ্য করো না। ইরহাম মুখ গম্ভীর রেখে কথাগুলো বললেও বুক কাঁপছে তার। ভালোই ভালোই না মানলেও তো কিছু করতে পারবে না সে। কি ভয়টাই না পেয়েছিল মেয়েটা পালিয়ে গেছে ভেবে। মাথায় সর্বপ্রথম এসেছিল আত্মহত্যা করেনি তো, নিজের সাথে খারাপ কিছু করে বসলো না তো আবার আবেগের বসে। যখন দেখলো মেয়েটা ঠিক আছে, শ্বাসনালীতে আটকে থাকা নিঃশ্বাস নৈশব্দে বেরিয়ে গেল। স্বস্তি এসে ভর করলো বুকের ভেতর। তখনও নিজেকে ইরহামের কবল থেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করল সৌরভী। কিন্তু ওই শক্ত হাতের থাবা থেকে না পারল কবজি ছাড়াতে, আর না পারল নিজের গা ছাড়াতে। রেগেমেগে কাঁধে কিল ঘুষি বসালো শক্তি দিয়ে। এতে মোটেও হাসি কমে গেল না ইরহামের। ঠোঁটের রেখায় হাসির পরিধি বৃদ্ধি পেল আরও বেশি। চোখ খোলার পর সর্বপ্রথম অন্ধকার ভাসল মনিতে মেয়েটার। শ্যামলা আননের মুখটায় ভর করেছে চাপা ভয়। ভয়ত দৃষ্টিতে আশেপাশে রেখে চোখ ঘুরালো। মস্তিষ্ক তখন অচল। বোধগম্য হল না কি হচ্ছে তার সাথে। মাটির নিচে কি করে ভেবে পেল না সে। মাথায় চাপ দিতেই মনে হলো মরে গেল নাকি সে। চোখ দুটো বিস্ময় বিভূত হয়ে গেল সেকেন্ডে। এতক্ষণে গিয়ে খেয়াল করলো চার দেয়ালের মতো মাটির নিচে তার দেহ। ভূমিকম্পের মতো গা দুলে উঠল। ভয় বিস্ময়ে হাত পা কেঁপে উঠল নিমেষেই। বুকের ভেতর তখন ভয়ের আসর জমা বেঁধেছে। গায়ে গরম লাগলো। শ্বাসনালী দিয়ে যেন শ্বাস বের হচ্ছে না এমন উপলব্ধি হলো। চোখ বন্ধ করে মনে মনে ভাবল, যদি স্বপ্ন হয় তাহলে ভেঙে যাক। কিন্তু ভাঙল না। নুসরাত সোজা হয়ে শুয়ে রইল। ভেতরে চলছে আন্দোলন। কি ভয়ানক সেই অনুভূতি! হাঁসফাঁস করলো শ্বাস নেওয়ার জন্য, পারল না। মৃগী রোগীর মতো ছটফট করতে করতে ধূপ করে চোখ খুলে তাকালো সে।
চোখের পর্দায় রঙিন আলো খেলা করলো। সাদা পর্দা ভেদ করে ঘরে প্রবেশ করছে শীতল বাতাস। ঘেমে যাওয়া শরীর বাতাসের প্রকোপে ঠান্ডা হয়ে আসলো আস্তে আস্তে। এতক্ষণের ভয় সামান্য কমে এসে ভর করেছে মনে প্রশান্তি। দিনের আলো মিয়ে গিয়ে আসরের আগমনী বার্তা বইছে ধরণীতে। নুসরাতের প্রশান্তির শ্বাস ফেলা হলো না আর। নাক মুখ শক্ত করে কেউ বালিশ চেপে দাঁড়িয়েছে। ভীষণ বিরক্ত হলো সে। মাত্র একটা জীবন মরণের পর্যায় থেকে ফিরে আসছে, আর এখন কপালে এসে ঠাটা পড়া কেটা জুটেছে আল্লাহ জানে। এর সমস্যা কি হয়েছে? এমন বালিশ দিয়ে চাপাচাপি করছে কেন? মেরে ফেলতে চায় নাকি বেয়াদবটা? নুসরাত হাত পা নাড়ানোর চেষ্টা করলো, হলো না। ঘটঘট করে ছটফট করলো অনেক সময়। যখন নির্জীবের মতো হাত পা নাড়ানো বন্ধ করে দিল, তখন মুখের বালিশটা সামান্য ঢিলে হয়ে আসলো। তেতো গলায় বালিশের নিচ থেকে নুসরাত ঠাট্টা করে বলে উঠল, উদয় কি কই? এই খানবাড়ির পোলামাই আসত গাদা, মারতে আসছে, কিন্তু কিভাবে বালিশ চাপা দিয়ে মারে তাও জানে না। দীর্ঘশ্বাস ফেলল, বোঝালো ভীষণ ব্যথিত সে। মুখের ওপর থেকে বালিশটা সরিয়ে দিয়ে তাকালো সম্মুখে সাদা বিলায়ের মতো দেখতে মেয়েটার দিকে। ঠান্ডা কণ্ঠে জানতে চাইল, সমস্যা কি? ধাক্কাধাক্কি করতাছো কেন? পুরুষ মানুষের মতো কুরকুরানি উঠেছে? নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল সামনে। তলে চোখের চশমা ঠেলে নুসরাতকে কিছু বলতে নিবে, তার আগেই স্বাস্থ্যবান মেয়েটাকে পায়ের সাহায্যে পেঁচে এনে ধপাস করে ফেলল নিজের পাশে। কপাল কুঞ্চন করে জানতে চাইল, বাপ চাচা ভাই বোন সবাই কোথায়? তুলির মুখ অনুভূতিশূন্য। হা করে দেখে সে শ্যামলা মুখ, পিঠ জুড়ে ছড়িয়ে ছিটে থাকা চুল, তার মধ্যে চুলগুলো আবার কোকড়ানো, সাপের মতো পেঁচে আছে গলায়, গালে, ঘাড়ে। তুলি ভেবে পায় না সে কোন দিক থেকে কম, কোথায় তার খুঁত আছে। এই মেয়ের তুলনায় হাজার গুণ ভালো, সুন্দর, নিখুঁত। তবু আরসের ভাগ্যে কেন এই মেয়েটা? গতকাল দুপুরে পানি থেকে 4 জনকে তোলার পর সবথেকে বেশি শোচনীয় অবস্থা ছিল এই দু বোনের। বড় ভাবের জ্ঞান ফিরে আসলেও রাতের দিকে গা কাঁপিয়ে জ্বর এসেছিল। জাইন ভাই কেমন ভাবের হাত ধরে ধ্যান মেরে বসে আছেন, সাথে স্যালাইন ছিল গতকাল সারাটা দিন। আরসের অবস্থাও তেমন ভালো না, এক গাদা পানি খেয়ে পেট ঠুস ঠুস হয়ে গিয়েছিল। শুধু এই মেয়ের পুরো 24 ঘন্টা পর জ্ঞান ফিরেছে। এর আগে স্যালাইন দেওয়া হয়েছে, স্যালাইন খোলা হয়েছে আজকে দুপুরে। কথা ছিল আজই সবাই ফিরে যাবে, কিন্তু এই মেয়ের জ্ঞান না ফিরায় এখনও সবাই এখানে। দুপুরের খাবারের সময় রুমানা খাতুন তুলি আর আরসের বিয়ের কথা তুলতেই শক্ত গলায় লিপি বেগম জানিয়ে দিয়েছিলেন 13 বছর পূর্বে শ্বশুরের করা পদক্ষেপের কথা। এতে খুব একটা খুশি না খানবাড়ির কেউই, তবুও রাগ চেপে গম্ভীর মুখে আত্মীয়দের সাথে কৃত্রিম হাসি বিনিময় করছে। নুসরাতের জ্ঞান ফিরছে না দেখে রুমের বাইরে বিষাদ মুখে অপেক্ষায় ছিল সৈয়দ বাড়ির মানুষজন। আসরের আজান দেওয়ায় সবাই নামাজ পড়তে গেছিল। সেই সুযোগে জানটা নিতে চাইল, কিন্তু ভাগ্য সহায় হলো না। কি খারাপ মেয়ে, তার দিকে তাকিয়ে কেমন করে আসছে। অলস ভঙ্গিতে উঠে বসে চুলে মেসিবান করে নিল নুসরাত। হাবভাব এমন যেন কিছুই হয়নি। তুলে উঠে বসতে নেবে বিছানা থেকে নুসরাত এক হাতে ঘাড়ের কাছে চুল চেপে ধরল। তুলে কোকিয়ে উঠে অস্পষ্ট করে বলে ওঠে, চুল ছাড়ো। নুসরাত ব্রুজ গলে ভাঁজ ফেলে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করে, কেন, ব্যথা লাগে? তুলি চুল ছাড়ানোর চেষ্টা করলো, পারল না। তাই নিজেকে বাঁচানোর জন্য নুসরাতে দুহাত খাবলে ধরল নখের সাহায্যে। ব্যথায় কুচকে গেল শ্যামলা মুখের ললাটখানা। অদ্ভুত হাস্যরেখা বয়ে গেল ঠোঁটের কোণে। প্রতিপক্ষে এমন হলে মারামারিতে ভীষণ ভালো লাগে নুসরাতে। তাই এক হাতে ঘাড় চেপে ধরে অন্য হাতে টুটি চেপে ধরল তুলির। হাঁটু দিয়ে বুকের হাড় চেপে ধরে কর্মর করে শুধালো, আমার সাথে শত্রুতা কি তোমার? আসছে থেকে দেখতেছি আমার পিছনে কুত্তার মতো পড়ে আছো, সমস্যা কি? তুলি নিজেও ছেড়ে দেওয়ার পাত্রী না, শক্ত হাতে খামচি কাটলো নিজের লম্বা লম্বা নখ দিয়ে নুসরাতের মুখে। যখন দেখলো তবুও চুল থেকে হাত ঢিলে হচ্ছে না, তখন এক হাতে শ্বাস নালিয়ে অন্য হাতে চুল টেনে ধরল, চিৎকার করে উঠল, তুমি তুমি নুসরাত আগের অবস্থায় থেকে উদ্বেগহীন কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কি? এতে আরও আক্রোশে ফেটে পড়ল মেয়েটা। সারের মতো খুঁতখুত করে বলল, তুমি আমার আরস ভাইকে কেড়ে নিয়েছো। তুলি গলার আওয়াজে কম্পন তুলল ঘরের দেয়ালে। বলে বসল, বাড়ি ভর্তি মানুষ, পাছে যদি শুনে ফেলে কেউ। ধ্যান জ্ঞান খুইয়ে সপাটে নুসরাতের গালে চর বসালো একটা। নুসরাতের টুটি চেপে ধরা হাত নরম হয়ে আসলো, তবুও ছাড়লো না। নিজেও বসালো শব্দ করে, কান ফাটিয়ে একটা চর। যত জোরে পড়েছে তার গালে, সে থেকে দ্বিগুণ জোরে পড়ল তুলির গালে। টলমল করে উঠল চোখ। 2 দিন ধরে না খেয়ে জ্ঞানহীন থাকার পর এই মেয়ের এত শক্তি আসে কোথা থেকে ভেবে পেল না তুলি। শ্রবণনালী বেয়ে বয়ে গেল কঠোর নারী কণ্ঠস্বর, তোমার আরস ভাইয়ের প্রতি বিন্দু মাত্র আমার ইন্টারেস্ট নাই। কোন দুঃখে আমি কেড়ে নিতে যাবো ওকে?
একটা কথা মনে রাখবে, আমি যেখানে যাই তোমার আরস ভাই বুনো বিড়ালের মতো আমার পেছন পেছন লেজ নাড়িয়ে চলে আসে। হোয়াট দ্য ফাক, আমি কেন তোমাকে এক্সপ্লেশন দিচ্ছি? শ্বাস ফেলল শব্দ করে। ঘাড়ে থাপা মেরে দেওয়া হাত আরও শক্ত হলো। মুখ ফসকে মনের কথা জবানে চলে আসলো আকস্মিক। আমরা স্বামী স্ত্রীর ব্যাপারে নাক গলানোর, তুমি কে? নিজের নাক দূরে রাখো আমাদের থেকে, না হলে কোন দিন দেখবে নাক খুলেই পড়ে গেছে। সপাটে অন্য গালে পড়ল আরেকটা চর তুলির। নুসরাত গা থেকে নেমে এসে হাত ছাড়ল। নির্ঝঞ্ঝাট ভঙ্গিতে হাত ঝেড়ে বলল, এক গালে থাপ্পড় দিলে বিয়ে হয় না, তাই অন্য গালে দিলাম। মানব দরদে মানুষ তো, তাই। কথা শেষ হতেই মেয়েটা একদলা থুতু ছিটিয়ে দিল তার গালে। বাচ্চাদের মতো চুল টেনে দিয়ে দৌড়ালো দরজার দিকে। নুসরাত পেছন থেকে লাফিয়ে উঠে তুলির ঘাড়ে চেপে ধরে ঝুলে গেল পিঠে। নির্লিপ্ত কণ্ঠে কিছু বলতে নেবে হাতে স্যালাইন নিয়ে ভেতরে ঢোকা নাসির সাহেব থমকে দাঁড়ালেন। কিংকর্তব্য মিমোর কণ্ঠে শুধালেন, এ কি আম্মা, তুমি ওর পিঠে চড়েছো কেন? বাচ্চাদের মতো বড় বোনের চুল ধরে চুলোচুলি করছো কেন? তাছাড়া বাচ্চা মেয়েটাকে জ্বালাচ্ছ কেন? নুসরাত বিরক্ত মুখে বাবার দিকে তাকিয়ে পিঠ থেকে নেমে আসলো। বলল, উত্তেজনার চূড়ান্ত শিখরে উঠে গেছে, এর জন্য ঘাড় ধরে চুলাচুলি করতেছি। বাবু হয়ে বিছানায় বসলো। চোখে মুখে নমনীয়তা নেমে আসতেই একে একে প্রবেশ করলো ভেতরে খানবাড়ির সবাই। রোমানা খাতুনের গম্ভীর চেহারাটায় আজ এক অন্য জৌলস আছে। নুসরাত ঠাউর করতে পারল না কিসের সেটা, তাই চোখ সরিয়ে নিয়ে বাবাকে শুধালো, ইসরাত কোথায়? ঠিক আছে ও? নাসির সাহেব গোমরা মুখে তাকালেন মেয়ের মুখের দিকে। খাবলে আছড়ানোতে গালে দাগ পড়ে গেছে। হাত বাড়িয়ে স্পর্শ করতে নেবেন। নুসরাত বিরক্ত স্বরে শুধালো আবার, নাসির সাহেব, ইসরাতের কি হয়েছে? ঠিক আছে ও? না, গা কাঁপিয়ে জ্বর এসেছে। নুসরাতের হাতে স্যালাইন লাগিয়ে দিতে দিতে জানতে চান, মুখে কি হয়েছে? এমন করে কি আঁচড় কেটেছে? নুসরাত নিশ্চুপ। একবার গাল ঠেলল জিভ দিয়ে। মিথ্যে সাজানোর চেষ্টার রপ্ত থেকে বলল, ঘুমের ঘরে একটাকে আঁচড় কাটতে গিয়ে নিজেকে আঁচড় কেটে ফেলেছি। নাসির সাহেব বিশ্বাস করে নিলেন নুসরাতের এমন ব্যামো আছে। ঘুমের মধ্যে রেগে অনেক সময় ইসরাতকে থাপ্পড় কিলঘুষি মেরে দেয় সে। মেয়ের জন্য আপেল কেটে মুখে তুলে দিলেন যত্ন সহকারে। বাপ মেয়ের সামনে যে খানবাড়ির এক দল লোক দাঁড়িয়ে আছে তা বিশেষ গুনায় ধরল না। নুসরাত একটু বেশি কথা বলে, মনে যা মুখে তাই তার। মুখ ফাট হওয়ায় আপেলের পিস খেতে খেতে জিজ্ঞেস করলো, সবাই বেঁচে আছে নাকি তো একজন আল্লাহর হাওলা হয়ে গেছে? ধপ্পাস করে একটা কিল বসালেন পিঠে নাসির সাহেব। নুসরাত হাসছে দাঁত বের করে। হে করতে করতে ঢলে পড়ছে বাবার গায়ের উপর। আপেলের স্লাইসে কামড় দিতে দিতে শান্তমুখে দাঁড়িয়ে থাকা রুমানা খাতুনকে দেখল এক পলক। এখানে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। বিশেষ পাত্তা দিল না সরাসরি, কিন্তু ভেতরে ঠিকই খানবাড়ির সবার গোষ্ঠী উদ্ধার করলো। হ্যাবলার মতো চাই আছে কেন এই মহিলা? সমস্যা কি? নাসির সাহেবের মোবাইলে হঠাৎ অফিসিয়াল কল আসায় ছুরিয়ার আপের সেন্ট্রাল টেবিলে রেখে চলে গেলেন রুমের বাইরে। ততক্ষণে টুম্পা, পুষ্পা, পলি, আতিক আর স্বার্থ চলে গেছে নিজ নিজ কাজে। রয়ে গেছেন তখনও রুমানা খাতুন। বয়স্কার যাওয়ার অপেক্ষা করল নুসরাত। বয়স্কার গেলেন না। ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে এগিয়ে এসে বসলেন পাশে। নুসরাত বাঁকা চোখে দেখল ভদ্রমহিলাকে। হাসিটা হজম হলো না ঠিক। সত্য কথা পেটে চাপল না, শুধিয়েই ফেলল, এমন মিথ্যা হাসি হাসছেন কেন? কেমন অদ্ভুত লাগতেছে। ফোঁস করে ঠোঁটের হাসি হাওয়া হয়ে গেল আরশের নানের। রোমানা খাতুন তবুও গা ঘেঁষে বসা থেকে দূরে সরলেন না। পিঠে হাত বুলিয়ে দিলেন কোমলতার সহিত। দুপুরে কথাটা জানার পর থেকে মনটা আনচান করছিল কথা বলার জন্য নাত বউয়ের সাথে, তাই মেকি মিষ্টটা ঠোঁটে ঝুলিয়েছেন তিনি। গম্ভীরতা একপাশে ফেলে নাতির হয়ে কথা বলার জন্য দীর্ঘ সময় মৌন রইলেন। ভেতরে সাজিয়ে নিলেন কথাগুলো। তখনও পিঠে অব্যাহত রুমানা খাতুনের হাত বুলানো। নরম স্বরে নুসরাতকে বোঝালেন, মেয়ে মানুষকে নরম হতে হয়, আদব কায়দায় থাকতে হয়, ভদ্রতা চলনে বলনে হতে হয় পানির মতো স্বচ্ছ সরল। পানিকে যেমন যে পাত্রে রাখা হয় তেমন আকার ধারণ করে, মেয়েদেরও তেমন হতে হয়। উগ্র বেপরোয়া ভাবলেশীন আচরণে জীবন চলে না। তুই আর ওর যদি দুজনকে এমন জেদ দেখাস তাহলে হবে কিভাবে? একজনকে তো কোমল হতে হবে। তুই না হয় এই কম্প্রোমাইজটা কর। আরও নিজের দিক থেকে যথেষ্ট নরম তোর প্রতি। তুই চাইলে আরও হবে। আমি কথা বলবো ওর সাথে। বুঝতে পারছিস আমার কথা? নুসরাত মাথা দোলালো, এক তালে উপর নিচ। জানালো সে সব বুঝতে পারছে। রোমানা খাতুন ব্রুজে নুসরাতকে শুধালেন, কি বুঝেছিস তুই? নুসরাত মুখ ফসকে বলে ফেলল, জয় বাংলা।
তারপর বয়স্কার চেহারা দেখার মতো হলো না। রাগে লাল হয়ে ধাক্কা মেরে সরিয়ে দিলেন দূরে। নুসরাত সরলই না, উল্টো গা লেগেই বসল। নিষ্পাপ আদল করে পিটপিট করে চেয়ে রইল। শ্রবণেন্দ্রিয় প্রবেশ করল ঝাঁজ মিশানো স্বর। হতচ্ছাড়ি মেয়ে, সর এখান থেকে। নুসরাতের নির্লিপ্ত কণ্ঠস্বর। আমি তো সরেই বসে আছি, আপনি নিজেই লেগে বসে আছেন। এই যে দেখুন। রোমানা খাতুন এক পলক দেখলেন, অতঃপর যেমন নম্র পায়ে এসে বসেছিলেন পাশে, তেমনি শক্ত পায়ে ফিরে গেলেন। নুসরাত 24 ঘন্টার বেশি জ্ঞানহীন থাকায় সে ওই 24 ঘন্টা কী ঘটেছে তা সম্পর্কে জানে না। তাই আহানের কাঁধে ভর দিয়ে হাঁটছে বাড়ির ভেতরে। আকস্মিক পা থামিয়ে তাকালো আহানের দিকে, বলল, এই মকা। আহান বোনের পানে তাকিয়ে জানতে চাইল, আমাকে বলছো? তেরা উত্তর আসলো সামনের মহিলার কাছ থেকে, না, আমার জামাইকে বলছি। অনেকক্ষণ সামনে থেকে পেছনে নুসরাতের কথায় হাঁটাহাঁটির পর সে বলল, চলো জাইন ভাইয়ের রুমে চলো। আহান ধীরে ধীরে হাঁটে, মেয়েদের মতো পা দিয়ে পাড়া দেয়। নুসরাতের মতামতে তার থেকে দ্বিগুণ তাড়াতাড়ি পিঁপড়া হাঁটে। নুসরাত বিরক্ত হয়ে আনকে রেখেই চলে গেল সামনে। দুকদম গিয়ে যখনই দেখল নাসির সাহেব দাঁড়িয়ে, ফিরে এসে ভং ধরে ফেলল। আহানের কাঁধে ভর ছেড়ে নিভু নিভু চোখে তাকালো, এমন ভান করলো ধপাস করে এই পড়ে যাবে সিঁড়ি থেকে। আহান টেনে নিয়ে যেতে যেতে দেখে নাটকবাজ বোনকে। এতক্ষণ সুস্থ ছিল আর মানুষ দেখতেই অসুস্থ হয়ে পড়েছে। পা এবড়ো থেবড়ো করে ফেলছে। যে তার পাশ দিয়ে যাবে হোঁচট খেয়ে নিচে পড়বে নিশ্চিত। নাসির সাহেব মেয়ের নাজুক অবস্থা দূর থেকে লক্ষ্য করে এগিয়ে আসলেন। তখনও কথা বলছেন মোবাইলের ওপাশের ব্যক্তির সাথে। আবির, আমার 1.5 লক্ষ টাকার হিসাব আপনি দিতে পারেননি এখনও। বাকিটুকু শেষ করার আগেই মোবাইল টেনে নিল নুসরাত, গলা ফাটিয়ে চেঁচালো, এই বলত মগা আকাইম্যা, আমার বাপের কোম্পানির টাকা মেরে খাস তুই? হজম হবে না, ভেতরে হজম হবে না। হারাম খাওয়ার জন্য ডাইরেক্ট জাহান্নামে যাবি ইনশাআল্লাহ। নাসির সাহেব মোবাইল টেনে নিয়ে কল কেটে দিলেন। বাবার সন্দেহে চোখ নিজের দিকে দেখতেই নুসরাত আবার ভং ধরে ফেলল। মেয়েকে বাহুতে নিয়ে সামনে অগ্রসর হয়ে স্পষ্ট কণ্ঠে আওড়ান, সিনেমায় অংশগ্রহণ করলে গ্রিনেস বুকে নাম্বার 1 অভিনেত্রী হিসেবে পরিচিতি পেতে তুমি। তেরা চোখে তাকিয়ে বাবা ভাইকে রেখেই ইসরাতের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় নক করলো গটগট করে। ভেতর থেকে অনুমতি আসার আগেই গলা ফাটিয়ে বলল, ভেতরে আসতেছি, ভালো লাগে না এমন দাঁড়িয়ে থাকতে। ভেতরে ঢুকে চক্ষু চড়াকগাছ হয়ে গেল। পুরো বাড়ির মানুষ দাঁড়ানো সেখানে। জাইন তর্ক করছে নানির সাথে, সে এখানে আর এক মুহূর্ত থাকবে না। ভদ্রমহিলা নিজেও ঝাঁজ মিশিয়ে কথা বলছেন, কারোর থেকে কেউ কম না। জাইন বলছে, তোমাদের বাড়িতে আসার পর থেকে আমার বউয়ের পেছনে পড়ে আছো, আমার সামনে যা নয় তা করছো। আমার অগোচরে মারোনি, তার প্রমাণ কি? একবার খেতে দেয়নি, একবার তোমার বউ গালি দেয়, সারাদিন কাজ করায়। আমি বউ নিয়ে এসেছি না তোমাদের চাকরানি নিয়ে এসেছি? তুমি না অসুস্থ ছিলে নানি, তাহলে এখন সুস্থ হলে কীভাবে? আমার বউকে দিয়ে কাজ করানোর জন্য সুস্থ হয়ে গেছো? কি নাটক জানো! বাহ, এই বাংলাদেশের মানুষ এত খারাপ কেন? আমাদের ওখানে তো এসব দেখিনি। তোমরা বাড়ির বউদের কি মনে করো? একটা জীবন্ত রোবট যে সারাদিন কাজ করবে? এখানে আর আমি থাকবো না। আজ পানিতে পড়ে মরার মুখ থেকে ফিরেছে, আগামী দিন ফিরবে তার নিশ্চয়তা কি? এমনকি তুমি আমার বউকে ধাক্কা দিয়ে পানিতে ফেলবে না তার নিশ্চয়তা কি? তোমাদের আমি বিন্দু মাত্র ভরসা করি না আমার বউয়ের ব্যাপারে, শুনেছ নানি? বিশ্বাস করি না। এই আশা আমার শেষ আশা এখানে। আল্লাহ বাঁচিয়ে রাখলে এ জীবনে আর এমুখো হব না। জাইন কথা শেষ করে শ্বাস নিল। রাগে থরথর করে কাঁপছে সে। রোমানা খাতুন হাত দিয়ে বাহুতে স্পর্শ করতেই হাত ছাড়িয়ে নিল। কপালে ভাঁজ রেখে তাকালো দরজার সামনে দাঁড়ানো শ্বশুর আর শালির দিকে। তারপর প্রশ্ন ছুড়ল, নুসরাত, আপনি সুস্থ হয়েছেন? ড্রাইভ করতে পারবেন? নুসরাত উপর নিচ মাথা নাড়িয়ে দুপাশে মাথা নাড়ালো। জাইন কারোর দিকে না তাকিয়ে বিছানায় শোয়ারত অর্ধাঙ্গিনীকে বাহুর সাহায্যে তুলে নিতে নিতে আওড়ায়, আর এক মুহূর্ত এখানে না। নুসরাত, গাড়ি বের করুন, আম্মু আব্বু এখানে থাকুক, আমরা বাসায় যাচ্ছি। লিপি বেগম বললেন, আমিও যাব, চল। হেলাল সাহেব এক পলক দেখলেন শাশুড়িকে, এক পলক ছেলেকে। ছেলে বলছে যাবে, শাশুড়ি ইশারায় বলেন না। গ্যারাকলে পড়ে গেলেন মাঝখান থেকে তিনি। জাইন কারো কথা শুনল না, নির্লিপ্ত চেহারা বানিয়ে স্ত্রীকে নিয়ে অগ্রসর হলো। আহানকে উদ্দেশ্য করে বলল, আহান, লাগেজ নিয়ে আসো। আহান হাঁ করে তাকিয়ে থাকে নুসরাতের দিকে। নুসরাত ঠোঁট চেপে বিশ্লেষণ করার ভঙ্গি করে বলে ওঠে, জাইন ভাই, আপনি যাবেন না? জাইন এক ব্রু উঁচিয়ে শুধায়, আপনি আটকাবেন? নুসরাত জেদ নিয়ে বলে ওঠে, আপনি যাবেন না। আমি যাব, আপনার শখ থাকলে আপনি থাকুন। নুসরাত চেঁচিয়ে ওঠে, আপনি যাবেন না জাইন ভাইয়া? জাইন চোখের আকার সরু করে বলে, আমি যাব। নুসরাত নাকের পাটা ফুলিয়ে ইশারা করে কিছু একটা ব্যাঙের মতো লাফিয়ে ওঠে, দুহাত সামনে এনে বলে,
জাইন ভাইয়া, আপনি এত বোকা কেন? আপনি যাবেন না মানে যাবেন না? আমি যাব, আর এই মুহূর্তে যাব। নুসরাতকে পাশ কাটিয়ে যেতে নিবে সে চেপে ধরল শার্টের হাতা। রাগে দাঁতে দাঁত পিষে নখ বসিয়ে একটা চিমটি কাটল। চোখের ইশারায় কিছু একটা বোঝালো। জাইন ধ্যানই দিল না। দরজা থেকে বেরিয়ে যাবে, ধপাস করে উল্টে পড়ল নুসরাত। এক চোখ বন্ধ করে ভং ধরল অজ্ঞান হওয়ার। আবারও বিশেষ পাত্তা না পেয়ে উঠে বসল। নাসির সাহেব মেয়ের প্রতি বিরক্ত হয়ে ঝুঁকে আসেন। টেনে তুলে দাঁড় করাতে করাতে ফিসফিস করে বললেন, অভিনয়ের স্কুলে ভর্তি করিয়ে দিই, 2 দিন ক্লাস করলেই মুভির অফার পেয়ে যাবে। নুসরাত পাত্তা দিল না বাবাকে, বলে উঠল, দেখলেন আমি কতটা দুর্বল, ড্রাইভ করব কিভাবে জাইন ভাইয়া? জাইন কপাল কুঁচকে বলল, মেজো বাবা করবেন। নুসরাত ভেঙচি কেটে নিজের ফর্মে ফিরে গেল। বলল, আমার বাপ করবে, আমি অসুস্থ না, আমাকে গাড়িতে ধরে বসবে কে? নুসরাত হাই হতা শুরু করলো। আজ গাড়ি করে 1 ঘন্টা রাস্তা গেলে সে মরে যাবে, আগামীকাল যাবে। নাসির সাহেব মেনে নিলেন। জাইনকে তখনও অনবরত ইশারা দিয়ে চলেছে মেয়েটা। জাইন প্রথমে বুঝল না। নুসরাত রেগে মেগে যখন বলল, আপনি আসলে একটা গাধা, আরুষ ভাইয়ের মতো, তখন মাথায় কথাটুকু আটল। যাওয়ার জন্য লাফালাফি থামিয়ে বলে উঠল, আজ রাত থাকবো এখানে, আগামীকাল চলে যাব। ভদ্রমহিলা মরে গেলে দায়ভার কে নেবে? সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। লিপি বেগম গোমরা মুখ করে বসে রইলেন রুমের চেয়ারে। এতক্ষণ ভং ধরে মরে যাওয়ার মতো ভাব করা নুসরাত সুস্থ হয়ে গেল নিমেষেই। 2 সেকেন্ডের মাথায় লাফিয়ে লাফিয়ে উঠে চলল বাইরে। ধরণীতে তখন লাল আভা পড়েছে। ক্লান্তিকর দিনের শেষে দেখা মিলছে এক টুকরো ঠান্ডা আবহ। পশ্চিম আকাশে তখন লাল লালিমায় রাঙানো রংধনুনের খেলা করছে নীলিমায়। জ্বরে লাল হয়ে যাওয়া চোখ নিয়ে এসে দাঁড়ালো বারান্দায় আরস। বাড়ির পশ্চিম দিকের রুম তার। রুমের সামনেই ফলের গাছগাছালি। মেহুল, মেঘলা, আহানা স্বার্থের সাথে কথা বলার শব্দ আসছে। আরসের চোখ সর্বপ্রথম পড়ল মাটিতে দাঁড়িয়ে হাঁ করে উপরে তাকিয়ে থাকা জনমানবগুলোর দিকে। চোখের পাতা একটাও ফেলছে না। গাছের মাথায় বাদরের মতো পা ঝুলে বসে আছে নুসরাত। পেয়ারা গাছে পেয়ারা ধরছে, সেগুলো পেরে খাচ্ছে। একটু পর পর নিচে ঢিল মেরে ফেলে দিচ্ছে ওটা। এটা দেখেই বিরক্তিতে কপাল কুঁচকে গেল আরসের। রেলিংয়ে 2 হাত দিয়ে চেপে ধরে ডাকল, নুসরাত। গলার আওয়াজ ক্ষীণ। জ্বরে বেশ কাবু করেছে বোঝাই যাচ্ছে। নুসরাত উঁচু ডালে বসে পা দোলাতে দোলাতে শুধায়, কোনো প্রয়োজন আরস ভাই? গাছ থেকে নেমে আয়। কেন? একটা কথার বিপরীতে আরেকটা কথা। হঠাৎ রাগ লাগলো আরসের। বলল, বাইরে যাব, নেমে আয়। পরে নেমে এসে আপনার কোলে উঠে বসে থাকবো, এখন পারবো না, এখন আমি বহু ব্যস্ত। বাইরে যাব বলছি না, নেমে আয়, না হলে পিটিয়ে তক্তা বানিয়ে দিব। নুসরাত শ্লেষ মিশ্রিত কণ্ঠে বলল, সেই সাহস বা শক্তি আছে নাকি আপনার? তাছাড়া আমাকে মারলে আমিও পিটিয়ে আপনাকে তক্তা বানিয়ে দিব। স্বার্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দুজনের ঝগড়া। আহানকে শুধালো, হাতাহাতি হয়ে যাবে নাকি? আহান নির্বিকার চিত্তে দাঁড়িয়ে বলে উঠল, হয়ে যেতে পারে, সচরাচর এমনই হয়। স্বার্থ প্রশ্নাতীত কণ্ঠে শুধায়, কে জিতবে? দুজনের একজনও জিতে না। উদয় চিল্লায়, পরে এবার গলায় গলায় ভাব করে, দেখবেন চলে গেছে দুজনে। স্বার্থের কাছে দুজনের কাণ্ড দারুণ উপভোগ্য মনে হলো। মেহুল লুঙ্গির কোণ চেপে ধরে বিরক্ত মুখে দেখছে নুসরাতকে। সে অদৃশ্যভাবে আরসের পক্ষে, তাই বলল, আরস ভাই, আম্মুর লাঠি এনে দেই, এই বুড়ো মহিলাকে ধরে পিটান। আরস ঠোঁটে ঠোঁট চাপল, গম্ভীর মুখে বলল, নিয়ে আসো, আজ এই বুড়ির একদিন কি আমার একদিন। নুসরাত গাছের চূড়ায় বসে মেহুলকে হুঁশিয়ারি দিল, একবার পিছু লেগেছিলে বলে পাখি কাটিয়ে দিয়েছি, এবার পিছু লাগলে পাখিটাও উধাও করে দিব। মেহুল ভীষণ ভয় পেল। এক হাতে লুঙ্গির উপর থেকে চেপে ধরল নিজের সম্পত্তি। নুসরাত গাছে বসে হে হে করে হাসছে। আরস ধমকালো, নামতে বলিনি তোকে? নুসরাত 2 হাত পেতে দিয়ে বলল, আরস ভাই, শক্তি সামর্থ্য নাই, এসে কোলে করে নামিয়ে নিয়ে যান। চুল পেছনে ঠেলে রুমে যেতে যেতে বলল, বসে থাক, এসে নামাচ্ছি তোকে। কোলে চড়ার শখ সারা জীবনের ন্যায় ঘুচিয়ে দেব। আরস বাড়ি থেকে বেরিয়ে এসে দেখল নুসরাত গাছের নিচে দাঁড়িয়ে ভেটকাচ্ছে। পরনে হাঁটুর উপর সমান পুমার টি শার্ট। আরস হুডি এগিয়ে দিয়ে বলল, পরে নে। নুসরাত হুডি পরে নিয়ে মাথায় ক্যাপ টানল। আগে আগে হেঁটে গিয়ে বলল, আমার পিছু পিছু আসেন। আরস কপালে ভাঁজ ফেলে বলে উঠল, কোন দুঃখে তোর পিছন পিছন আমি আসবো? আমার পিছু পিছু তুই আয়। নুসরাত কানেই তুলল না কথাগুলো। অতপর হেলে দুলে আগে আগে চলল সে।
জাইন শান্ত হয়ে বসে আছে। নুসরাত বলে গেছে ইসরাতকে পানিতে ফেলেছে কে। গতকাল থেকে ইসরাতকে তোলার পর কেউ কিছু জিজ্ঞেস করেনি কিভাবে পড়েছে। তারপরও পুষ্পা শুধু একটাই বুলি আওড়াচ্ছেন, শহরে মেয়ে, হাঁটতে গিয়ে পিচ্ছিল শেওলায় পা দিছে, অমনি ধপাস করে পড়ছে হয়তো পানিতে। এ নিয়ে সন্দেহ জেগেছিল মনে, কিন্তু ইসরাতের নাজুক অবস্থা দেখে মস্তিষ্ক থেকে সেই কথা বেরিয়েই গেছিল। নুসরাতের ঠিক হতে এসে বাড়িতে ফিরে যেতে উতলা হলো। শেষ মুহূর্তে নুসরাতের ইশারা বুঝতে পেরে শান্ত হয়ে বসেছে। নিশ্চয়ই এ মেয়ের মাথায় কিছু গন্ডগোল খিচুড়ি পাচ্ছে। মৃদু কুকিয়ে ওঠার শব্দে জাইন নড়ে চড়ে বসল। কপালে ঠান্ডা পানি দিয়ে স্পর্শ করে নরম কণ্ঠে শুধালো স্ত্রীকে, কিছু খাবে? ইসরাত দুপাশে মাথা নাড়ালো। কথা বলতে গিয়ে জ্বরের কারণে চোখ দিয়ে পানি বেয়ে পড়ল একটু। মুখে হাত রেখে দীর্ঘ হাই তুলল। জাইন ইসরাতের হাত মুঠোবন্দি করে জিজ্ঞেস করল, আরাম পাচ্ছ সামান্য? ইসরাত দুপাশে মাথা নাড়ালো, ভঙ্গুর স্বরে বলল, গরম লাগছে। জাইন কমফোর্টাররা গা থেকে সরিয়ে দিল। ইসরাতকে জিজ্ঞেস করল, এখন ঠিক আছো? এসিটা অন করুন। শক্ত গলায় নিষেধাজ্ঞা জারি করল। না। তাহলে সিলিং ফ্যানটা ছাড়ুন। আবারও একইভাবে বলে উঠল, না। ইসরাত দীর্ঘশ্বাস ফেলল, বলল, পানি খাবো। জাইন নাইট স্ট্যান্ড থেকে পানি গ্লাসে ঢেলে এগিয়ে ধরল মুখের সামনে। এক ঢোক পানি খেয়ে না করে দিল, আর খাবে না। ঠান্ডা পানির স্পর্শ লাগলো গালে, গলায়, ঘাড়ে। জাইন গা মুছে দিতে দিতে জানতে চাইল, আরাম লাগছে? জি। আর বাক্য বিনিময় হলো না। ইসরাত সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। তাকিয়ে থাকতে থাকতে একসময় চোখ ঝাপসা হয়ে আসলো তার। চোখ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা পানি। মৃদু সুরে জানতে চাইল, জাইন, আমরা ফিরে যাব কবে? জাইন দুহাতের আঁচলায় জ্বরে কাবু হওয়া স্ত্রীর রক্তাপ চেহারাটা চেপে ধরল। অসহায়তা চেহারায় ভাসলে গলার স্বর গম্ভীর। বলল, আগামীকালে চলে যাব। আমি বাড়িতে যাব জাইন, এখানে আমার দম বন্ধ হয়ে আসে। দয়া করে আমায় বাড়ি দিয়ে আসুন। আগামীকালই চলে যাব, আর আসবো না কোনোদিন এখানে। কেঁদো না প্লিজ, আমার কষ্ট হয়। ইসরাতের না চাইতেও চোখ দিয়ে গড়িয়ে পড়ল ভারে ভারে জল। জাইন মুখমণ্ডল হাতের কাপড় দিয়ে মুছিয়ে দিতে দিতে অস্ফুটে আওড়ায়, আর আসবো না এখানে, কথা দিচ্ছি, আর কোনোদিন আসবো না। আমার দায়িত্ব জ্ঞানহীনতার কারণে পানিতে পড়েছো তুমি। আমি দুঃখিত। আই এম সরি। আমি তোমার খেয়াল রাখতে পারিনি। আমি ব্যর্থ। একজন স্বামী হিসেবে আমি ব্যর্থ। ইসরাত শুনল না সেইটুকু। আবারও ঘুমে ভারী হয়ে আসলো দু চোখের পাতা। শুধু ঝাপসা চোখে দেখল তার দিকে তাকিয়ে থাকা বাদামি রঙের জলজল করতে থাকা নেত্র দুটো। মাগরিবের আজানের কিছু মুহূর্ত পূর্ব মাথা পর্যন্ত ক্যাপ টেনে হাঁটছিল নুসরাত। আনুশের হুডি গায়ে পড়ায় বোঝা যাচ্ছিল না মেয়ে নাকি ছেলে। হুডির ক্যাপ মোটা হওয়ায় নাক পর্যন্ত এসে থেমেছে। এই গরমের দিনে দুজনেই হুডি পরে পাগলের মতো ঘুরছে আশপাশ। রাস্তায় দাঁড়ানো মানুষ নাক ছিটকে দেখছে তাদের। আহানের নিজেরই গরম লাগছে এমন হুডি পরিহিত ভাই বোনকে দেখে, তাই দুজনের থেকে দূরত্ব রেখে হাঁটছিল। মাঠে ফুটবল খেলছিল আহানের বয়সী কিছু ছেলেরা। ভাবলেশহীন হেলে দুলে হেঁটে নুসরাত ওখান থেকে চলে যেতে নিবে, ছেলে একটা টিটকারি মারার স্বর ভেসে আসে, ওই। নুসরাতের পা থামল। সাথে হাঁটারত থাকা 3 জনেরও। সকলে এই প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করলো ওদিকে। নুসরাত চোখের উপর থেকে ক্যাপ সরিয়ে কঠোর স্বরে জিজ্ঞেস করল, আমাকে বলছো? ছেলেগুলো হেসে উঠল। 22 জনের একটা টিম। চুলগুলো কাটা দেখেই বোঝা যাচ্ছে বখাটের দল। নুসরাত ব্রু উচালো, শুধালো, কি? ছেলেগুলোর হাসির শব্দ ভেসে এলো। একসাথে কয়েকটা ছেলে হাতে তালি দিয়ে বলে উঠল, হিজড়া নাকি? নুসরাতের মেজাজ খারাপ হলো এত, মুখ দিয়ে ইয়া বড় বড় গালি বেরিয়ে আসলো। অগ্নিগিরির ন্যায় ফেটে পড়ে বলল, তোর মা হিজড়া, তোর বাপ হিজড়া, তোর 14 গোষ্ঠী হিজড়া। তোকে দেখলেই তো মনে হয় হিজড়া। আয়নায় দেখেছিস জীবনে নিজেকে? পুরাই হিজড়ার বংশধর লাগে, কিন্নারের কিন্নার। নুসরাত হাঁটা গোটালো। আজ দেখে নেবে এদেশে। একজন বয়স্ক বলে উঠল, নটি ফুরি। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই নুসরাত বলে উঠল, কবরে এক ঠ্যাং রেখে এখানে কে চাচা? যান মসজিদে যান। কোন দিন টিকিট ওকে হয়ে যাবে বুঝতেই পারবেন না। আগে থেকে নামাজ কালাম করুন। বুড়োর মুখ পাংশুটে বর্ণের হয়ে গেল। আরস কারোর কথায় মনোযোগ দিচ্ছে না এমন ভান করলো। নিজের সাথেই নিজে কথা বলছে, নটি ফুরি, ইন্টারেস্টিং। আরসের কথা কানে আসতে কয়েকটা ধরে দিতে ইচ্ছে হলো। তারপরও নিজের ক্ষোভ মনে চেপে এবার তাকালো ছেলেগুলোর দিকে। কপাল কুচকে কিছু বলতে নিবে ছেলেগুলো বলে উঠল, প্যান্টের চেইন খুলে দেখ, দেখবি হিজড়া বেরিয়ে আসবে। নুসরাত ঠোঁটে হাত চাপল। গম্ভীর মুখে আড়াআড়ি হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা আরসের বাহুতে ধাক্কা দিয়ে বলে উঠল, আরস ভাই, এই আরস ভাই, আমাকে কি বলছে দেখেছেন? কিছু বলুন।
আরশ নির্লিপ্ত স্বরে বলে উঠল, কি বলবো? নুসরাত অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি কিছু বলবেন না? নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে সামনে চলে গেল, নুসরাতকে ওখানে রেখে বলে উঠল, নিজের সমস্যা নিজেই সমাধান করতে হয়। নুসরাত ফাটা বেলুনের মতো চুপ শিখিয়ে আহানের দিকে তাকালো। আহান নিজেও তবলা খেয়ে দাঁড়িয়ে আছে। নুসরাত আরশের যাওয়ার পথে চেয়ে ব্যাঙের মতো লাফালো আর চেঁচালো, আমাকে জনসম্মুখে এভাবে অপমান করার জন্য নিয়ে এসেছিলেন আপনি? আমার অভিশাপ লাগবে, অভিশাপ। আপনার বউ চেল্লাত হবে, ক্যাটকেটের মেজাজের হবে, কথায় কথায় আপনাকে ধরে পেটাবে। আপনি ফুল উপহার দিলেও রাগ করে ফেলবে, আপনাকে একটা চুমু খেতেও দিবে না। মনে রাখবেন, আল্লাহ মজলুমদের বদদোয়া কবুল করে, এই মজলুমের বদদোয়া ফেলে দিবে না। আপনি একটা কুত্তা আরশ ভাই, আপনি কুত্তা। আরশ শুনলই না, দু হাত ঢিলে ঢালা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে মিলিয়ে গেল রাস্তায়। নুসরাতের চেঁচানো শুনে ছেলেগুলো বল নিয়ে খেলতে খেলতে হাসলো শব্দ করে। মেয়েটার ইচ্ছে করলো পায়ের নিচে এদের চেহারা পিষে ফেলতে। জীবনের সবথেকে বড় ভুল করেছে এই কুত্তা আরশের সাথে এসে। দ্বিতীয়বার ভুল করেছে এক জোড়া হাই হিল না পরে, না হলে জুতো দিয়ে এদের চেহারা দুমড়ে মুচড়ে ফেলতো রাস্তায় ফেলে। নুসরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করলো কিভাবে এই ছেলেগুলোর মুখ রাস্তায় ফেলে জুতো দিয়ে পিষছে। ভেবেই আরাম লাগলো, কাজটা করতে পারলে তো আরও বেশি আরাম লাগতো। ওখানে দাঁড়িয়েই প্রতিজ্ঞাবদ্ধ হলো জীবনেও পাঠা আরশের সাথে কোথাও যাবে না। দিনের আলো মিলিয়ে গিয়েছে তখন পশ্চিম আকাশে। নুসরাত আহানকে বাড়ির নিচে দাঁড়িয়ে কিছু একটা বুঝিয়ে নিজে নাচতে নাচতে চলে গেল ভেতরে। গৃহিণীরা তখন খোপে গোয়ালের গরু ঢুকাচ্ছেন। খানবাড়িতেও দুটো গরু আছে, একটা মহিলা গরু আর একটা পুরুষ গরু। আতিক তাদের খাইয়ে গোয়ালে বেঁধে রেখেছেন। জায়ানকে দোতলায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল সে। দুজনের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে রইল নিশ্চুপ। নুসরাত বলে উঠল, পলের কি ব্যবস্থা করবেন? আপনিই বলুন। নুসরাত কিয়ৎকাল ভাবল, গা বাঁকিয়ে দাঁড়িয়ে থুতনিতে ভর দিয়ে আনমনে বলে উঠল, জাওয়ান ভাই, এক কাজ করি, পলিমলিকে হাই ভোল্টেজ শর্ট দিয়ে দেই। জাইন সহমত পোষণ করল না, মুখ গম্ভীর রেখে মারাত্মক একটা কথা বলল, এর চেয়ে ভালো ৭২ টাকায় আগুন লাগিয়ে দিই, উচিত শিক্ষা হবে। নুসরাত সহমত পোষণ করল, বলল, ঠিক বলেছেন। অনেকক্ষণ কাটল নীরবে নিশীথে। হঠাৎ নুসরাত জাইনের দিকে তাকিয়ে বলল, আপনি আমার সাথে কি কি করেছেন তা ভুলিনি, শুধুমাত্র ইসরাতের খাতিরে আপনার সাথে হাত মিলিয়েছি। আর আপনি যা যা করেছেন আমার সাথে তাও মনে আছে আমার। আপনি যে কান ধরে উঠবোস করিয়ে আমার ভিডিও গ্রুপে ছেড়ে দিয়েছেন তার বেলা, আর আপনি যে আমার বউকে লুকিয়ে নিজে বউ সেজে বসে গেছিলেন তার বেলা, তাছাড়া আমার কাছ থেকে ১,০০,০০০ টাকা নিয়েছিলেন প্রশংসা করার জন্য। প্রশংসা তো করলেনই না, উল্টো বদনাম করেছেন। সব পই পই করে মনে আছে আমার। আহান হঠাৎ কোথা থেকে উদয় হলো পিছু হতে। আশ্চর্যান্বিত কণ্ঠে বলে উঠল, তুমি তো বলেছিলে আপু মাত্র ৫,০০০ টাকা দিয়েছে ভাইয়া, তাহলে বাকি টাকা কোথায়? নুসরাত হে হে করে হাসলো, বলল, গরিবদের বিলি করে দিয়েছি। আহানকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, আমাদের ঘরের গরিবদের ভেতর বিলি করেছি, এরা আমি ভাগ বাটোয়ারা করেছি, তোকে না ২ দিলাম। আহান আর কিছু বলতে নেবে নুসরাত বলে উঠল, হয়েছে হয়েছে, আর কথা না, আমি যাই। এক প্রকার পালিয়ে গেল সে। আহান তবদুল মুখে চেয়ে রইল বনের যাওয়ার পানি। বিড়বিড় করল, চোরের উপর বাটপাড়ি করে ভদ্রমহিলা। ছাদে তখন কাপড় নেড়ে দিচ্ছিল পলি। সন্ধ্যার দিকে প্রতিদিন সে শাওয়ার নেয়। কাপড় নেড়ে দেওয়া শেষে রেলিংবিহীন শেষ সীমানায় গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আশপাশে চোখ বুলিয়ে ঘুরে দাঁড়াতেই পেতনির মতো এসে উদয় হলো নুসরাত। ভয়ে ২ কদম পিছিয়ে গেল সে। বুকে ফু দিয়ে ভয় দূর করতে নিবে, তাতে ব্যাঘাত ঘটিয়ে নুসরাত বলে উঠল, তোরা মা মেয়ে আস্ত বেয়াদ্দব, বিবাহিত এক বেটার পিছনে হাত ধুয়ে পড়েছিস। বেটার বউ থাকতেও বিয়ে করার এত শখ কেন তোর? পলি পাশ কাটিয়ে চলে যাওয়াই ভালো মনে করলো। এই মেয়ের সাথে কথা বলতে মোটেও আগ্রহী না সে। পাশ কাটিয়ে যেতে নেবে নুসরাত সামনে এসে দাঁড়ালো। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ইসরাতকে পানিতে ধাক্কা দিয়েছিস কেন? অস্বীকার করলো পলি, বলল, কখন, কোন সময়? তুমি নিজ চোখে দেখেছো আমি ধাক্কা দিয়েছি? অবশ্যই, আমার এই ২ চোখে দেখেছি। তুই আমার বোনকে ধাক্কা দিয়ে নেড়ি কুত্তার মতো দাঁত বের করে হাসছিলি। পলি দাঁতে দাঁত চাপল, হিসিয়ে বলল, তাহলে তোমাকেও রাস্তা থেকে সরিয়ে দিই? আরশের বউ নাকি তুমি, একটা তো পথের কাটা সরবে। নুসরাত হাসলো, এক পা এগিয়ে আসলো সামনে, পলির দিকে তাকিয়ে পৈশাচিক হাসি আসলো, বলল, এত সহজ আমাকে মারা? আমাকে মারার আগেই তোকে আমি ভাগিয়ে দেব পৃথিবী থেকে। কিছুক্ষণের জন্য থেমে শ্বাস ফেলল, আবার বলল, মানুষকে তরপাতে তরপাতে মরতে দেখতে আমার ভীষণ ভালো লাগে। এমনি এমনি নিজের শত্রু বানালে আমার বোনটাকে, না পাবে জাহিনকে, না দেখতে পাবে এই পৃথিবীর আলো।
আরেক পা গেল পলির দিকে। মুখের কোণে শীতল হাসি ঝুলিয়ে বলে উঠল, বেশি কথা বলা আমার বড় পছন্দ না, তাই কথা কমিয়েই বলা উচিত। আমি চেঁচাবো? ভয় পাই নাকি? চেঁচাও, কিন্তু চেঁচানোর জন্য সময় থাকবে না পলি তোমার কাছে। অনেক সময় ওয়েস্ট করেছো আমার তুমি। নাও টাইম টু সে ফাকিং গুড বাই। নুসরাত পলির দিকে ঝড়ের গতিতে এগিয়ে এসে মিটিয়ে দিল দূরত্ব। পূর্ব কোনো সতর্কতা ছাড়াই ঠেলে দিল রেলিংবিহীন ছাদের ওপারে। পলি ভয়ে বাকরুদ্ধ হয়ে গেল। গোলাকার আঁখি যুগলে ভাসল পৈশাচিক আনন্দ নিয়ে দাঁত বের করে হাসতে থাকা মেয়েলে অবয়ব। কানের কাছে হিসিয়ে ভয়ানক একটা স্বর বাজল, কোনো কাজ করতে গেলে একটা কথা মাথায় রাখবে, প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত সমান প্রতিক্রিয়া আছে। রেস্ট ইন পিস, অ্যাগেন গুড বাই। পলি যতক্ষণে বুঝলো কি ঘটেছে তার সাথে, ততক্ষণে দেরি হয়ে গেল। চোখ বন্ধ করে চেঁচালো গলা ফাটিয়ে। যখন বুঝলো বাঁচার সম্ভাবনা নেই, তখন অচিরে এই জ্ঞান হারালো। পলি চিৎকার কেউই শুনল না। অতিরিক্ত শকড হওয়ায় গলার ভেতরে আটকে পড়েছে শব্দ। নুসরাত হাত ছেড়ে উল্টো ফিরতেই মুখোমুখি হলো আরশের। নির্লিপ্ত থাকার চেষ্টা করলো, নির্বিঘ্নে পাশ কাটিয়ে চলে যেতে নেবে। কবজি চেপে টেনে এনে নিজের সামনে দাঁড় করালো তাকে। কেউ কোনো কথা বলল না। নুসরাত হাত ছাড়িয়ে নিতে চাইলেও পারল না। ঢোক গিলে দীর্ঘশ্বাস ফেলল। কণ্ঠে ঝাঁজ নিয়ে শুধালো, সমস্যা কি? কথা আছে তোর সাথে, রুমে আয়। আপনার সাথে আমার কোনো কথা নেই। চোখ রাঙিয়ে বলল, বলছি না কথা আছে। অপরিচিত মানুষের সাথে আমি কথা বলি না। অপরিচিত না পরিচিত পরে বুঝবি, আগে শোন কথা আছে। নিচ থেকে শোনা গেল হাই হাই করে ওঠা আতিকের চিৎকার। ভদ্রলোক সামান্য বোকা প্রকৃতির, মাত্র গোয়াল ঘর থেকে বের হয়েছিলেন, কিন্তু ভাইয়ের মেয়েকে মাটিতে অজ্ঞান পড়ে থাকতে দেখে চিৎকার করে লোক জড়ো করে ফেললেন। সবার কথার মধ্যে রুমানা খাতুন সন্দেহী কণ্ঠে বলে উঠিলেন, ছাদে উঠে দেখে আসো তো কেউ আছে কিনা। আতিক মায়ের কথার যথার্থ মেনে বড় গলায় বললেন, আচ্ছা আম্মা। নুসরাত একবার ছাতের ওপাশে তাকালো, একবার আরশের দিকে। দৌড় দিতে নিবে, কোমর পিঠ চেপে ধরে নিজের বাহুতে তুলে নিল তাকে আরশ। দ্রুত পায়ে চিলেকোঠার রুমের দিকে যেতে যেতে ব্রু কুচকে জানতে চাইল, পলিকে ধাক্কা দিয়েছিস কেন? আমার মন চেয়েছে। মন চাইল অমনি ধাক্কা দিয়ে দিলি? হ্যাঁ। চিলেকোঠার রুমের দরজা খুলতে ম্যার ম্যার করে ডেকে উঠল। পেঁচিয়ে ভেতরে প্রবেশ করতেই নুসরাত বলে উঠল, এখানে কেন আমরা? তাহলে আয়, বাইরে গিয়ে দাঁড়াই। সবাই এসে যখন জিজ্ঞেস করবে কি করছিলে, বলবি পলিকে ধাক্কা দিয়েছিলাম। নুসরাত ভাব নিয়ে বলল, সেই সৎসাহস আছে আমার। বাইরে থেকে আতিকের গলার স্বর আসলো, সাথে রুমানা খাতুনেরও। ভদ্রমহিলা কিছু একটা হয়তো সন্দেহ করেছেন, তাই সাথেই এসেছেন। আরশ নুসরাতকে বাহুতে রেখে ফিসফিস করে বলল, তোর জন্য আমিও ফেসে গেলাম মাঝখান থেকে। নুসরাত ছ্যাদ করে উঠল, ঝাঁঝিয়ে উঠে বলল, আপনাকে ইনভাইটেশন পাঠাইনি আমি ছাদে আসার জন্য, আর তাছাড়া আপনি না আসলে এতক্ষণে আমি নিচে নেমে যেতাম। ধরাম করে স্টিলের আলমারির সাথে ধাক্কা খেল আরশ। নুসরাত হতবিহ্বল মুখে দেখল, লাফিয়ে উঠে নেমে গেল আরশের কোল থেকে। দৌড়ে গিয়ে লুকিয়ে গেল স্টিলের পেছনে। ভিড় করে আওড়ায়, বাসখান এবার। আরশ নিজেও তাড়াহুড়ো করে এসে স্টিলের পেছনে থামল। জায়গা কম থাকায় এক হাত নি দিয়ে দেয়ালে ভর দিল, অন্য হাতে টেনে এনে নিজের সান্নিধ্যে দাঁড় করালো নুসরাতকে। গ্রীবা বাঁকিয়ে ঝুঁকে এসে নুসরাতের ঘাড়ে নাক মুখ ঠেকালো। নুসরাত এমন গা ঘেঁষাঘেঁষিতে বিরক্ত হয়ে ধাক্কা দিল, কটমটিয়ে বলে উঠল, দৌড়ে যান আরশ ভাই। আরশ নিজেও গলা নামিয়ে নিয়ে বলল, সম্ভব না, তোর জন্য আমি ফেসেছি, এখন দায়ভার তোর। নুসরাত কোঁকে ওঠে বিরক্তিতে, অদ্ভুত শব্দ বের করল মুখ দিয়ে, বলল, নাকে ব্যথা পাচ্ছি আরশ ভাই, দূরে সরুন। দূরে সরার বদলে আরও এগিয়ে আসলো আরশ। হিসিয়ে বলল, পারবো না। কয়েক মুহূর্ত অতিবাহিত হওয়ার পর চিলেকোঠার রুমের লাইট জ্বলে উঠল। শ্বাস আটকে দাঁড়িয়ে রইল নুসরাত। কি এক বালের পলিকে ধাক্কা দিল, আর এখন 14 কুষ্টি পড়ে গেছে তার পেছনে। নাক ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই জীবন মনে হয় এমন দীর্ঘশ্বাসের উপরেই চলবে তার। রুমানা খাতুনের গলার স্বর ভেসে এলো, আতিক, স্টিলের ওদিকে একটু দেখো তো। নুসরাত শ্বাস আটকে সিটিয়ে গেল স্টিলের পেছনে। চোখ তুলে তাকালো, মাকড়সা আরশোলা ছাড়া কিচ্ছুর দেখা পেল না। মিনমিনিয়ে বলে উঠল, আপনার জন্য ধরা পড়ে গেলাম আলস ভাই, আপনি আসলেই একটা সমস্যা। যেখানে যান ওখানেই আমার জন্য সমস্যা বাঁধিয়ে দেন। শুনছিলেন নাবিলা সৈয়দের লেখা প্রিয় প্রণয়নে গল্পের সিজন 2 থেকে পর্ব 47 এবং 48। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।